আমি ছোট্ট করেই বলবো, নিশ্চয়ই আমি চাই না আমার মতো আরো সোনিয়া হোক, আমি চাই না আমার মতো কোনো নারী এরকমটাই হোক, আমি চাই না কোনো সন্তান তার বাবা তার মাকে কষ্ট দেখ। ওকে, ওনার উদ্দেশ্য মহৎ। আমি সবসময় একটা কথা বলি প্রিয় শ্রোতা আপনাদেরকে, যে যারা এখানে আসেন তারা অনেক বড় ভুল কিংবা অনেক বড় অপরাধ ফ্ল্যাশ আউট করতে এখানে আসেন, কিন্তু তাদের মনের মধ্যে চমৎকার একটা মানবিক গুণ আছে। সেই মানবিক গুণ ধাক্কা দিয়ে তাদেরকে এরকম একটা অনুষ্ঠানে আনে যাতে করে তার মতো করে ভুল কেউ কখনো না করে। সুতরাং সেই দিক থেকে এই মানুষদের প্রতি আমাদের রেসপেক্ট করা উচিত। এবং আমরা আমাদের থিমে কিন্তু বলি এই কথাটা, যে আমরা আপনার এই অনুভূতিটাকে, এই হিউম্যানিজমকে আমরা আপনাকে সম্মান জানাই। ওকে, সো আমরা শুরু করতে চাই, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করব। আপনি বলেন আপনার মতো করে। বাবা আর্মি কনস্টেবল ছিল, সেখান থেকে বাবা ওটা ছেড়ে দিয়ে তারপর বিদেশে চলে যান। আচ্ছা, উনি বেশিরভাগ সময়টা বাহিরেই কাটাইছেন। তো আমি আমার সৎ মায়ের কাছে মানুষ, দাদির কাছে। সৎ মায়ের কাছে মানুষ বলতে আমার মাদার নাই, নাই বলতে মা নাই। মানে উনি কি জন্মে উনি মারা গিয়েছেন না বা অন্য কোথাও? না না, অ্যাকচুয়ালি সে মানে ভারসাম্যহীন, পাগল বলাই চলে তাকে। আমি একটু সিচুয়েশনটা জানতে চাই। তার সম্পর্কে জেনেছি যেটা বলা চলে, ছোটবেলা থেকেই বড় হইলাম দাদির কাছে, তখন থেকেই শুনতাম সে গুছায় কিছু করতে পারতো না। আচ্ছা, তো গুছায় যখন কিছু করতে পারতো না, আমার বাবার সাথে বনাবনি হতো না। তো এরকম করতে করতে একটা পর্যায়ে গিয়ে তাদের ডিভোর্স হয়। তারপর থেকে সে মানে একটু আলাদা কেমন যেন মানে অ্যাটিটিউড করতো। তারা সে আমাকে বা আমার আরেকটা ছোট বোন আছে, তাকে অ্যালাউ করতে পারতো না, এই আর কি। এরপরে আর আমার আপনি নিজে কখনো ফেস হয়েছেন আপনার মার? না, আমার তার প্রতি কোনো রকম আগ্রহ নাই। কেন আগ্রহ নাই? আমি আমার দাদিকে ঘিরে বড়, মানে আপনি জন্মের পরে যে সারটা পাননি, সুতরাং সেই সারটা নিয়ে আপনার কোনো আগ্রহ নাই? আগ্রহ নাই। মানে আপনি জানার চেষ্টাও করেননি আপনার মা কোথায় আছে, কি অবস্থায় আছে? আচ্ছা, বেশ ভালো আছে, তার বাবার বাড়িতে আছে। বাট আপনি কখনো নক করেননি সেখানে? না, আমার ভালো লাগে না। ভালো লাগে না বলতে? যেখানে বাবা নাই, যেখানে মা নাই, একসাথে কোনো কিছুই নাই, কেমন যেন একটু এলোমেলো না? তো এই এলোমেলোর মধ্যে কিছু পাইতে গেলে কিছু হারাইতে হয়। তো থাক না, যখন কিছু পেতে গেলে আমি হারাবো, তার সাথে আমি যেটা নিয়ে মানে বেঁচে আছি। বিষয়টা কিরকম ছিল যে তুমি যদি তোমার মায়ের কাছে কোনো দিন খোঁজ নাও তাহলে তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে, এরকমটাই আর কি। ওকে ফাইন। আমার মনে হয় আপনি এই জিনিসটা ফ্ল্যাশ আউট করতে চাচ্ছেন না, বাট এটা আমার জন্য ইম্পর্টেন্ট এই কারণে যে আপনি কি ধরনের পরিবেশে বড় হয়েছেন। সো আপনি জন্মের পরপরই কি সৎ মাকে পেলেন নাকি তার না না না, আমার বয়স তখন 2.5 বছর। আচ্ছা, 2.5 বছর। তখন থেকে আপনি কি বড় মেয়ের পরিবারে আমি বড় মেয়ে, সন্তান? বাবার বড় মেয়ে। মানে প্রথম সন্তান কিনা? হ্যাঁ হ্যাঁ। ওকে। তো দেখা গেছে যে আমি আসলে ব্যাপারগুলো মানে এমন একটা বিয়াতে ছিলাম, মানে আমি প্রকাশ করতে পারবো না। তো দাদির কাছ থেকে সেই মমতা, সেই যতটুকুন পাওয়ার দরকার ছিল, বাবার আদর যতটুকুন যাই ছিল, দাদির কাছ থেকে আমি আমার পাওয়া। তো দাদির হাতেই মানুষ মানুষ বলবো না কি বলবো আমি জানি না, তবে দাদির হাতেই আমি বড় হয়েছি। ওকে। দেখা গেছে একটা পর্যায়ে আমি যখন বেড়ে উঠতে শুরু করলাম, যখন ক্লাস 4-5-এ পড়ি, ঠিক তখন মানে আমি ছিলাম ছোটুম তো একটা পড়ি, মানে এখানে ওইখানে সেখানে এখানে ওইখানে সেখানে আমি খালি দৌড়াইতাম। আচ্ছা। তো এই বাড়ি সেই বাড়ি দৌড়াইতে দৌড়াইতে দেখা যেত যে আমার পড়াশোনার আর কোনো খবর থাকতো না। তো এরকম করতে করতে হঠাৎ করে একদিন আমার আম্মা বলেন যে তুমি এখনো যে বাহিরে, তুমি আসো না কেন বাসায়? তো আমি বললাম আমি আন্টির বাসায় আছি, আসতেছি। তো ওই বাসায় আবার আমার খেলার সাথে আমার মিলে যায়। তো ওইখানে প্রায় রাত্র 10টা পর্যন্ত থাকি। তো মা কি করছে, যায় ওইখানে যায় আমার চুলের মুঠি ধইরা চিম চিম 4টা কিল দিল, দিয়ে তারপরে আমাকে নিয়ে আসলো। তো এরপরে স্যার আসলো, স্যার এসে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, আপনি কি পড়াশোনা করবেন না? তো আমি বললাম স্যার করবো, স্যার এরকম করলে তো হবে না স্যার, আমাকে একটু খেলতে দিতে হবে। তো তো স্যার বললো যে আর কত খেলবেন, সারাদিনই তো আপনি খেলার মধ্যেই আছেন। তো আমি বললাম স্যার আমার কিন্তু মন ভরে না, এরকম পাগলামি টাইপ কিছু করতাম। তো দেখা গেছে এরকম করতে করতে যখন ক্লাস 6-এ চলে আসি, 6-এ গিয়ে তখন আসলে আমি যে একটা মেয়ে সেটা কিন্তু আমার মাথায় ছিল না। মানে আপনি সেভাবেই বড় হয়েছেন, কেউ আপনার মাথায় দেয়নি বিষয়টা? না, আমি যে একটা মেয়ে সেই জিনিসটা আমি নিজেই জানি না। দেখা গেছে বাবার শার্ট পরতাম, বাবা লুঙ্গি পরতাম, পরে আলনার পেছনে গিয়ে চুপ করে বসে থাকতাম। তো খুঁজতো ও কই। তো দেখা গেছে যে যখন পাইতো পায়া বলতো দেখছো
ওর বাপের শার্ট পরে বসে আছে। তা আমি এরকমটাই করতাম। দেখা গেছে একটা পর্যায়ে আমি আমার বাবারে প্রচুর ভালোবাসতাম। সেখানে আমি মায়ের যে একটা কি বলে ভূমিকা থাকা দরকার বা মাকে পাওয়ার কিছু একটা, সেই জিনিসটা আমি কখনো আগ্রহ করে দেখিনি। বাবার মধ্যেই যেন আমি সব খুঁজে পেতাম, বাবা দাদি। তো যখন ক্লাস 6-এ তখন আস্তে আস্তে অ্যাপ্রন পরা শিখাইলো, তারপরে ওইভাবে কাপড় চোপড় পরতে হবে। তো দেখা গেছে যখন ক্লাস 6-এ পড়ি আমার দাদি আমাকে স্কুলে নিয়ে ভর্তি করায় দেন। তো যখন ভর্তি করায় দেন ওই স্যার জিজ্ঞাসা করেন, আচ্ছা তোমার এই অবস্থা কেন? তা আমি বললাম, স্যার আমি তো আমি এইরকমই আছি। তো আনোয়ার স্যার হেসে বলল যে ঠিক আছে ক্লাসে যাও। তো ক্লাসে যাওয়ার পরে আস্তে আস্তে সবার সাথে মিশি। তবে আমার ওই জিনিসটা হয়নি, আমি কেন যেন অ্যাডজাস্ট করতে পারতাম না মেয়েদের সাথে, আমি না অ্যাডজাস্ট করতে পারতাম না। দেখা গেছে একটা পর্যায়ে এসে অনেক মেয়েরাই না আমার সাথে কিছুক্ষণ বসতো, ওরা সরে যেত, ওরা বসতে চাইতো না। মানে কি বিরক্ত বোধ করতো? ওরা বসতে চাইতো না, আমি নিজেই বিরক্ত বোধ করতাম। মানে চাপতে চাপতে একদম বেঞ্চের সেই কোনায় চলে যেতাম। আচ্ছা। শারফিন আন্টি মানে আমার ছোট আম্মুর বান্ধবী, উনি আবার স্কুল টিচার। আচ্ছা। তো উনি আবার আমাদের টিচার, উনারে অনেক সময় আপা আন্টি বলা হয়। তো দুষ্টু করে বলে ফেললাম একদিন যে এই করছে খালামুনি, আমার কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু ক্লাস করব না। বলো কেন? বললো মেয়েরা হাসে, দেখেন না কিভাবে হাসে। তো হাসে বললো যে কেন, কি হয়েছে? তো আমি বললাম যে আমি তো বলতে পারি না, আমি কি বাদরের মতো দেখতে না, আমি কেমন কেমন। সামহাউ আপনার অ্যাটিটিউডটা তাদের কাছে খুব হাস্যকর ছিল। তাদের কাছে মানে এটা আমাদের শুনেও কিছুটা মনে হচ্ছে। আমি আরেকটু রিকভারি করতে চাই আপনাকে, তাহলে হয়তো বুঝতে পারবো যে আপনি 8-10 জনের চেয়ে আলাদা ছিলেন। প্রিয় শ্রোতা, একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে ও যে ধরনের পরিবারে বড় হয়েছে সেখানে কিন্তু মা অ্যাবসেন্স, এবং ওনার মা সম্পর্কে উনি যে বর্ণনাটা দিয়েছেন সেটাও একটু খেয়াল রাখতে হবে। বিকজ উনি যেটা বলছেন যে মার এক ধরনের মানসিক সমস্যা ছিল, তো ওর আবার ম্যাচিং প্রবলেম হচ্ছে স্কুলে গিয়ে। সবকিছু মিলিয়ে একটা অনেক বড় একটা কোয়েশ্চেন মার্ক থেকে যায় যে আসলে ওর চাইল্ডহুডটা কি বা উনি মানুষ হিসেবে কেমন। সো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের একটু সামনের দিকে এগোতে হবে। বলুন। তো বাই দ্য ওয়ে, ডালিবাবু স্যার আমার ইংলিশ টিচার ছিল। তো উনি হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করেন, একটা কোশ্চেন জিজ্ঞাসা করেন। তো আমি ওটার আনসার না দিয়ে উল্টা আনসার করা শুরু করলাম। তো উল্টা আনসার কোশ্চেন করা শুরু করলাম, বলার সাথে সাথে উনি আমার বেঞ্চের উপরে দাঁড় করাই দিল। তো বেঞ্চের উপরে দাঁড় করানোর পরে বললাম, স্যার এটা তো ঠিক হইলো না, আপনি আমার বেঞ্চের উপরে না দাঁড় করে আপনি আমার কানাভুটি না হইতে পারতেন। কানাভুটি কি জিনিস? কানে ধরে উঠবস করা। ওকে, এটা না হইতে পারতেন। তো আগে শুধু শুধু কেন আমার এই খামাখায় দাঁড় করায় রাখলেন? তো স্যার বললো, তুই বেয়াদব হয়ে গেছিস মেয়ে। স্যার আমি মেয়ে কোন জায়গা দিয়ে, আমি তো দেখতে পাচ্ছি না মেয়ে কোন দিক দিয়ে আমি। আচ্ছা যাই হোক, তারপর ওইখান থেকে বের হলাম, স্কুল থেকে বের হলাম। তো রাস্তা দিয়ে আসতাম, ছেলেরা অনেক সময় দেখতাম আমাকে দেখলে না মানে কেউ প্রপোজ করতে চাইতো, কেউ কনফিউশনের দেখা যেত যে কনভিন্স করতে চাইতো, কেউ কনফিউশনে আসতে চাইতো না, কেউ দেখা যেত যে মানে এক একজন এক এক ধরনের দেখতাম আর কি। তো যখন দেখলাম আমার বাড়ির পাশে ভাড়াটিয়া হবে, তো সে ছেলেটা আমাকে দেখলে প্রায় হাসতো। আমি আবার স্কুল থেকে আসার পথে, এটা আমার মানে প্রতিদিনের একটা রুটিন ছিল, একটা আজিজ মিল্ক চকলেট খাইতে হবে আমার। ওকে, খেতে খেতে আমি বাসায় চলে আসতাম। অনেক সময় দেখা যেত যে বাসায় আসতে আসতে রাস্তায় বসে খেলতে বসে পড়ছি। তো দেখা গেছে তখন তো আমাদের গ্রাম ছিল, এখন তো বর্তমানে দেখা যায় যে এই জায়গাটা গ্রাম নাই, গ্রামের আকারে গিয়ে থেমে নাই, এখন তো শহর হয়ে গেছে। তো তখন এরকম করতে করতে ক্লাস যখন 7-এ উঠলাম, 6-এর চ্যাপ্টার এইভাবেই চলতে থাকলো। ক্লাস 7-এ যখন উঠতে শুরু করলাম তখন একটু কেমন একটু শরীরের মধ্যে চেঞ্জ চলে আসলো। জি। তো চেঞ্জ গুলো আমি আসলে মানে খুব একটা কি বলে বুঝতে পারতাম না। তো ফুপুকে এক এক রকমের প্রশ্ন করতাম, তো ফুপু যা পারতো তাই বলতো। আচ্ছা। দাদিকেও প্রশ্ন করতাম, দাদি আমারে কখনো একা যেতে দিত না এই প্রশ্নগুলো করার পর থেকে। হ্যাঁ, ওকে। তো আমাদের ওয়াশরুমটা ছিল, যেমন আমি এখানে বসে আছি, এখান থেকে আপনার ওই ওয়াশরুম পর্যন্ত অতটুকু দূরে। আমাদের বাড়িটা কিন্তু অনেক বড়। ওকে। হ্যাঁ, তো দেখা গেছে যে ওই ওয়াশরুমে যেতে হলে আপনার 3 মিনিট তো লাগবেই হেঁটে যেতে। ওকে। তো রাত্র কখনো 10টা, কখনো 11টা, কখনো 12টা। তো দেখা গেছে যে আমার দাদি হারিকেন নিয়ে দাঁড়ায় থাকতো।
আচ্ছা। আমার জন্য। তো আমি ওয়াশরুমে যাইতাম অনেক সময়। তো এরকম করতে করতে হঠাৎ করে একদিন আমারই জ্যাঠাতো ভাই, তো দেখা গেছে সে প্রেমের যে কি বলে এই চিঠি টিঠি এগুলো দিতে আসতো। তো প্রপোজ করতো, অনেকবার প্রপোজ করছে। তো আমার ছোট বোনকে আমি বললাম, কি বলে তোরা কি শুনবি, যা খায় আয়, কি বলে যা খায় আয়। তো ওরে পাঠাইতাম ছোট জনরে। তো ছোট জন গিয়ে দোকানে গিয়ে যা পারতো খাইতো, খায়াটাই আসতো। আমি কিন্তু আসলে প্রেম বিষয়ে কোনো ব্যাপার তখন পর্যন্ত আমার ভেতরে ছিল না। ওকে। আমি প্রেম বিষয়ে কি জিনিস আমি এগুলো বুঝতাম না। আচ্ছা। এগুলো আমার মাথায় ছিল না, আমার মাথায় শুধু এক খেলা। তো দেখা গেছে, তো উনি আমাকে চিঠি দিল, কখনো কার্ড দিত, কখনো এইটা দিত, কখনো সেটা দিত। তো এরকম করতে করতে আমি নিতাম, নিয়ে আমি আমার মাকে দিয়ে দিতাম যে মা ধরো তো, তুমি পড়ো, আমার ভালো লাগে না এগুলো, কি দিছে দেখো না। একটা জিনিস কি, সে আমার সৎমা হলো না, সে আমাকে বিশ্বাস করতো। আচ্ছা। আমি কোথাও কিছু করব না সেটা তার মাথায় ছিল। ওকে। তো বাই দ্য ওয়ে, একদিন চিঠিগুলো হাতে দেওয়ার পরে আম্মা খুব ক্ষুব্ধ হয়ে গেল। ওনার বাবার বাড়ি তো আবার আমার বাবার বাড়ি থেকে একটু দূরে, মানে আমি যে স্কুলে পড়তাম পাইলট স্কুল, তো পাইলট স্কুল থেকে একটু পেছনে। সেও কিন্তু নাম করা বাড়ির মেয়ে। জি। তো বাই দ্য ওয়ে, তো ওইখান থেকে এক ছেলে আসে, নাম মনির। ওই মনির আসার পরে বাইক নিয়ে আসতো, প্রতিদিন যাইতো 4-5 বার। তো মা এই জিনিসটা খুব ভালো চোখে আর দেখলো না। ওকে। প্রায় দেখতেছে যে বাসায় চিঠিও আসে, এই বাসার সামনে দিয়েও ওই বাইক নিয়ে দৌড়াদৌড়ি, ওই পেছনে দাঁড়াই, পেছনের থেকে প্রপোজাল দেওয়া দেই। তো মেয়ে নিয়ে যে আমি বিপদে আছি। তো এরকম করতে করতে সে এক পর্যায়ে আমার বাবাকে মনে হয় চিঠি দেয়। আচ্ছা। যে তুমি দেশে আসো, মেয়ের একটা ব্যবস্থা করো। ক্লাস 7 এ পড়েন তখন আপনি? ক্লাস 7 এ পড়ি। ওকে। আমি কিন্তু তখন বুঝতে পারতাম না, তখন আমি আমার ওই যে বললাম ত্রিং বিরিং নিয়েই ব্যস্ত, খেলাধুলা নিয়ে ব্যস্ত। আমি আমার খেলা নিয়েই ব্যস্ত। কখনো ডিগবাজি, কখনো পুকুরে সাঁতার, কখনো দেখা গেছে ওইখানে ওই ক্রিকেট খেলা, কখনো দেখা গেছে বৌমাছি খেলা, তারপরে দেখা গেছে কখনো ওই গোলাসুট খেলা, একটা না একটা আমার আছেই। আচ্ছা। তো কখনো দেখা গেছে টিলোস প্রেস, এগুলো খেলা নিয়ে না আমি সারাক্ষণ, আমার পড়াশোনা খুব একটা মন বসতো না এই খেলার উপরেই। তো হঠাৎ করে বাবা আসলো, বাবা আসার পরে বাবা ডাকতেছে আমারে। আমি না ভয়, কেমন একটু ভয় টয় পাওয়া শুরু করলাম, তার কাছে যেতে চাই না। তারপরেও সে ডাকলো, গেলাম। যাওয়ার পরে বললো, তোর নামে এত কমপ্লেন শুনিয়ে আমি এত এত এত, এই তোরে কি আমি খাবার দিই না, এই তোরে কি আমি পড়া দিই না, এই তোরে কি আমি কিছুই দিই না, তুই এমন করিস কি লিগা? তা আমি না বোকার মতো তাকায় আছে, কি বলে আমি তো বুঝতে পারতেছি না আসলে বলেটা কি এটা। যাই হোক, বাবা খুব রাগের বসে আমারে খুব পেটায়, খুব। তো ফুপিয়ারা ছিল, আসলে আমি বুঝতে পারিনি। বাই দ্য ওয়ে, মারধর করলো। মারধর করার পর রাত্র তখন 9টা। তো দেখি যে আমার কাপড় টাপড় ভেসে যাচ্ছে। আমি কি শিশু করে দিলাম, না কিছু হয়ে গেল, না পানি পড়লো, মানে আমি এই নিয়ে খুব বিচলিত, এই মায়ের উপরেই। তো বাই দ্য ওয়ে, ফুপি দেখছে, ফুপি দেখার পর বলতেছে যে এই দাঁড়া, তুই মেয়ের গায়ে আর হাত তুলবি না, সর, মেয়ের গায়ে আর হাত তুলবি না। দাদি খুব কান্না করতেছে, আমার নাতিনে মেরে ফেলাইতেছে, আরে ওরে মেরে ফেলাইতেছে, তোরা ধর ওরে। তো এরকম করার পরে বাবাও একটু, বাবারে পিছন দিয়ে এসে আমার দাদি দুটা দিল, চাট করে 4টা দিল। তারপরে বাবা খুব রাগ হয়ে গেছে দাদির উপরে। হ্যাঁ, তোমার লেগে আমি মেয়ে শাসন করতে পারি না, তোমার লেগে আমি মেয়ে কিছু করতে পারি না, তুমি খালি দাও। পরে আচ্ছা ঠিক আছে, তোর কিছু করা লাগবে না, তুই বিয়ে দিয়ে দে, এই কথাটা দাদি বললো। তো ততক্ষণে আমি যে কোনোটায় বসেছিলাম সে কোনোটা ভিজা স্যাঁতস্যাঁতে হয়ে গেল। পরে ফুপি দেখে বললো, কি অবস্থা, এটা এরকম কেন? আমি বললাম, ফুপি বলতোই না তো, মায়ের চটি কি ফাটাই ফেলাইলো না তো তোমার ভাই আমারই, দেখো তো। পরে ও হাসিয়া দিছে। ফাইন, আমরা বুঝতে পেরেছি বিষয়টা। ওকে, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো ইস্যু ক্রিয়েট হলো কি, মানে এই যে ঘটনাটা আপনার ফর দ্য ফার্স্ট টাইম ইন ইওর লাইফ? আসলে যখন আমার বাবা আমাকে এই জিনিসটা করে, এই জিনিসগুলো আমার ভেতরে আস্তে 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 কেমন যেন একটা, মানে তাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার একটা কি বলে চেতনা চলে আসে। তাদের কাছ থেকে আমি যত দূরে থাকতে পারি তত ভালো লাগবে আমার, হয়তো আমি কিছু করতে পারবো, এরকম আর কি।
ওই ঘটনার পরেই মানে হঠাৎ করে মানে ওই থাকা অবস্থায়, বাবার দেশে থাকা অবস্থায় আমার বিয়ে টিয়ে সব মানে দেখে টেকে তারা রেডি করে ফেলে। আমি তো বলতেই পারি না কিছু। ওকে। তো পাশের বাড়ি চিনেই তো, আর আমি তো চিনি না, আমাকে বারবার বলা হইতেছে ওই বাড়ির, তো আমি আর চিনি না। যাক, আমি বোকার আপনি মতো ক্লাস গেলাম। 7 এ পড়েন তখন ক্লাস 7। ব্যাকগ্রাউন্ডে আছি আমরা প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস। আজকে এখানে নারায়ণগঞ্জ থেকে এসছে সোনিয়া তার নিজের জীবনের সিক্রেটস নিয়ে। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 096101001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। 2 মিনিটের বিরতি। তো ফুপিয়েরা দেখেন, ছেলে ফুপি দেখেন, ফুপা দেখেন, ফুপাতো ভাইয়েরা দেখেন, বাবা দেখেন কি না আমি তা জানি না, তবে মায়েরা জানেন, নানা বাড়ি এরা সবাই দেখেন, ওনারা সবাই বলেন ছেলে খুব ভালো। গরিব হইলো ছেলে ভালো। তো বাবা চিন্তা করলো যে যদি ছেলে ভালো হয়, গরিব হোক, তাতে কি আমারটা আমি উঠাই নিব, সমস্যা হবে না। বাবার যেমন এই কনফিডেন্টটা থাকে ভেতরে। আপনার 12ই মার্চ রাতে আনুমানিক 3টার দিকে আমি শুয়েছিলাম। একটা ডিভাইডার প্যান্ট পরানো, গেঞ্জি পরানো। আমার বাবা সবসময় আমাকে প্যান্ট গেঞ্জি পরাইতো। হ্যাঁ, এটা কিন্তু আমাদের এলাকার মানুষগুলো ভালো চোখে দেখতো না। আমার বাবা কিন্তু অনেক, আমার মামা সৎ মায়ের ভাই, উনি জাপানে ছিলেন, জাপান থেকে আমাকে ড্রেস আইনা পরাইতো। তো দেখা গেছে যে আমার বাবা তো আল্লাহ দিলে কম পড়তো না আমার জন্য। আমার যেটা পছন্দ হইতো সেটা আমি রাখার পরে তারপরে যাকে খুশি তাকে দিয়ে দিত। বাবা কিন্তু ওই দিকটা খুব ভালো ছিল, কিন্তু সে যে কেউ কিছু বললে সহ্য করতে পারতো না, ওইটির সাথে সাথে রিয়াকশন নিতে আর। আমিও ওরকম ভাবে রয়েছি, কখনোই বলি নাই যে আমি প্রেম করে বিয়ে করব বা এই সেই এক্সেট্রা এক্সেট্রা। ওই সময় আপনি প্রেম কি জিনিস বুঝতেন না, বুঝিও না, আর আমার কোনো পছন্দ নাই। বাবা জিজ্ঞাসা করছে তোমরা জেনে দইনি, মানে ওই যে আমার ভেতরে একটা জিনিস ঢুকে গেছে। প্রথম কথা হচ্ছে প্রেম কি জিনিস বুঝতেন না, বিয়ে বোঝাতে আরো প্রশ্ন ওঠে না। না, ওই যে আমার ভেতরে ওই জিনিসটা ঢুকে গেছে। আমার দাদি যে বললো যে ওর বিয়ে দিয়ে দে, সব ঠিক হয়ে যাবে। তো আপনি মনে করেছেন বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ, বিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। তো ওই জিনিসটা, ওই যে বাচ্চাদের যে একটা মন থাকে, সেই জিনিসটাই আমার ভেতরে রয়ে গেল। বিয়ে দিল মানে বিয়ে দিয়েছে বরিশালেরই ছেলে, আমাদের এখানে থাকতো, নাম মানে পুরো নামটা আপনি বলতে চাচ্ছেন না? না। ওকে, ঠিক আছে। তো দেখা গেছে যে রাত্র আনুমানিক 3টার দিকে, হ্যাঁ 3টাই হবে আমার মনে হয়। এর মধ্যে এর আগে কিন্তু সন্ধ্যার দিকে বাবারে দেখছি বিরিয়ানি টিরানি কি রান্না করতেছে। তো আমি তো ওই কটা খাইলেই আমার আর কোনো হুঁশ থাকে না, আমি পয়রা ঠুস। তো পয়রা যখন ঠুস হয়ে গেলাম দাদির বিছানায়, আমি দাদির ছাড়া ঘুমাইতে পারতাম না। তো দাদির বিছানায় উহুদ হয়ে শুয়ে আছি। আমার ফুপাতো ভাই আমাকে এসে বলতেছে, এই ওঠ, তুই কি ব্যাপার, কি হয়েছে, তুই হঠাৎ তো চুস্কি লিগা? তো ভাইয়া বলতেছে যে এই তুই এখনো তুই করে কথা মারে, দাদা বল। কিসের দাদা বলবো তোরে আমি, বলান কি হয়েছে? তোর বাবা ডাকে। তো গেলাম, জি বাবা, জি আব্বু। তার সামনে যাওয়ার পরে বললো তোর ফুপু কি বলে শোন। তো ফুপি বললো যে ঠিক আছে হাত মুখ ধুয়ে আয়, তোরে দেখতে আসবো। রাত্রেবেলা আমার কি দেখবো? হ্যাঁ, রাত্রেবেলাই দেখবো। তাই এমন করে কথাটা বললো। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ মুড়াইতে বাথরুমে গেলাম। পেছনে দেখি 2-4টা আমার পেছনে, ভাই পেছনে, ওই পেছনে, সেই পেছনে। আজকে হঠাৎ করে আমার পেছনে এত মানুষ কেন, যে মেয়ের কোনো খবর নাই। চেক, ওয়াশরুম থেকে বেরোইলাম। ভাই আবার কানে কানে বলতেছে তুই যেন পালাইতে না পারস। আরে এটি কি কয়, আমি কি লিগা পালাম? পরে ওই বাড়ি থেকে লোকজন আসে, তাই আমি দেখে বাবুর মা এখানে কি লিগা? দাদির কইতেছে এই বাবুর মা এখানে কে?
বিয়ে হেনে কে বুটকি তার বেটি। মানে আপনি জানতেন না আপনার কার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে? ওকে। আমি আমাকে বলতেছে কিন্তু আমি কিন্তু গেস করতে পারতেছি না। হুম। তো যাই হোক আমি যখন বললাম এই বেটি হেনেকে, তো এই বেটি হেনেকে করার পর আমার দাদি বলছে চুপ থাক, আরে তুই চুপ থাক, তুই পেঁচাল পারিস না, তুই চুপ থাক। সবাই মোটামুটি আমার দেখে বলতেছে মানে কেমন আছে, যেমন আমি বান্দরখানায় থেকে ইয়ের কাছে চলে আসলাম আর কি, মানে সবার কাছে যেমন কেমন জানি একটা গুছায় উঠতে পারতেছি না আর কি। মানে এমন একটা পরিস্থিতি আমি নিজেই যেন কেমন জানি হয়ে গেছি। এর মধ্যে কাজী টাজিও রেডি, কাজী টাজি আসছে, আমারে বলতেছে যে তুমি সাইন করো। আমিও দিয়ে দিলাম সাইন, আমি আর প্রশ্ন করিনি। পরে তাকায় রয়েছি আমি যখন তাকায় রয়েছি আমার ফুপুর দিকে, তখন আমার ফুপু বললো যে বাবারে তোর বিয়ে দিয়ে দিলাম। সাইন করার পরে? সাইন করার পরে তোর বাবা তোর বিয়ে দিয়ে দিল। ওকে। ওই ডিভাইডার প্যান্ট, ওই গেঞ্জি পরানো, খালি আমার উপরে ওই আমার ফুফাতো বোনের জামাই একটা শাড়ি আনছিল, ওই শাড়িটা মানে উপরে মানে কোন রকম অ্যাপ্রনের মতো দেয়া আর কি, শাড়ি পরারও সুযোগ নেই। তো কারে বলে আপনার সঙ্গে কোনো কথা বলেনি, কেউ কিছু বলেনি যে বিয়ে জিনিসটা কি? না, আমি এই জিনিসটা আসলে বুঝি নাই। বিয়ে দিয়ে দিলাম তখন আপনি বোঝেন না বিয়ে জিনিসটা কি? না, আমি তখনও বুঝিনি, আমি কিন্তু এই জিনিসটা বুঝি না। আমারও সবাই দেখতেছে আমি পাকা টস 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 কথা বলতেছি সবই, কিন্তু আমার ভেতর থেকে সেটা তো আমি আপনি, mature। আপনাকে যারা শুনছে তারাই বুঝতে পারছে আপনার নেচার কি রকম। আপনি যেভাবে বলছেন সেটাই যদি আপনার নেচার হয়ে থাকে তাহলে সেটা খুবই স্বাভাবিক ছিল। এটাই আপনার আমি এইভাবে আপনি কিন্তু কথা বলেন। অতটা ম্যাচুরড না, আমার ভেতর থেকে আমি ম্যাচুরড না। যখন আমাকে দিয়ে দেওয়া হলো, ওই ছেলেটা দেখলাম ও আমার সালাম করতে পাঠাইলো, সালাম দিয়ে আসো। তো সালাম দিয়ে আসার পরে আমার বাবা তো হুৎমাত করে চিৎকার, কি করলাম আমি পাগল হয়ে কি করলাম। বাই দ্য ওয়ে, আমি ওইখান থেকে ফিরে আসার পথে ওই লোকটা দেখলাম কি যেন এমন করে কাছা দিয়ে উঠা দৌড় দিল। ওই লোকটা মানে আপনার হ্যাঁ, হাজবেন্ড? আমি দেখলাম আর কি, আমি আসলে হাজবেন্ড বুঝছি না তখন, আচ্ছা। কিসের হাজবেন্ড আর হাজবেন্ড। তো আমি সালাম দিয়ে কোনো রকম আসলাম আর কি। তা আইসা বাবারে যখন ধরলাম তখন একটু অনুভূতি হলো যে বাবা যেন কেমন পর হয়ে গেল, একটা অনুভূতি চলে আসলো আমার ভিতরে। তো বাবা আমি যখন বাবারে ধরে খুব কান্না করতেছি, কান্না করতে করতে এক পর্যায়ে হ্যাঁ আমার টাইনা যখন ভিতর নিয়ে যায়, ভিতরের রুমে সব মেহমান অতীত চলে যায়, যাওয়ার পরে আমি বিছানায় গিয়ে শুই, বাবার সাথে গিয়ে শুই, বাবার উপরে পা দিয়ে শুই। এতটা ম্যাচুরিটি কিন্তু আমার ভিতরে আজও আসেনি। ক্লাস 7-এ পড়েন আপনি তখন? জি। তারপরে যখন বাবার পেঁচায় ধরে শুই, আমার বাবা এক পাশে আম্মা, এক পাশে ছোট বোনেরা। আনুমানিক ভোর 4টা থেকে 4:30 এরকম 5টা এরকম বাবা উঠা গেল। তারপরে তার কাপড় চোপড় পরা সবকিছু নিয়ে সে রওনা দিব। ঠিক অমন টাইমে সে আমার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে মাথার মধ্যে এরকম করে একটু দিয়ে বের হয়ে গেল, পাগলে যাই, ভালো থাকিস। তো মারে যে কি ডাইরেকশন দিয়ে গেছে আমি জানি না, আমি বলতে পারবো না। আমি আমার ভাবে দিন যাপন করতে শুরু করি। ঠিক নেক্সট মানে সপ্তাহে তারা আবার আসে। তো আসার পরে তাদেরকে খাওয়া দাওয়া করানো হয়। খাওয়া দাওয়া করানোর পরে ছেলে আমাদের বাসায় থাকে কিছুটা সময়। আসলে সৎ মাই থাকে। মা কিন্তু মধুর ডাক। আমি নিজেও একজন মা। আমি বুঝি আমার সন্তানের গায়ে আঘাত লাগলে আমি পাগল হয়ে যাই। আমার কেমন লাগে সেটা আমি জানি। আমি মনে হয় তখন পৃথিবী না, শুধু সে যেই হোক তার টাইরা ছেড়ে ফেলতে আমি দেরি করব না। আসলে এটা শুধু মানুষের না, এটা প্রত্যেকটা প্রাণীর মধ্যে আল্লাহ এই জিনিসটা দিয়ে দিয়েছেন। এবং যারা অবুঝ প্রাণী তারাও দেখবেন যে তাদের সন্তানের দিকে যদি আপনি অন্যরকম কোনো কিছু করেন তারা আপনার দিকে তেড়ে আসে। এটা সৃষ্টিকর্তার দেওয়া অদ্ভুত এক জিনিস। এটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি সৎমার প্রসঙ্গে কিছু একটা বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, তো যাই হোক, সে আমাকে বললো জোর পূর্বক কি আমি বেরোবো, এর মধ্যে আমার বেরোতে দিচ্ছে না। ওই ঘরে যা। আপনার মা? হ্যাঁ। তো বলতেছে ওই ঘরে যা। পরে রাগ হয়ে গেলাম। ওই ঘরে মানে যে ঘরে আপনার হাজবেন্ড? হ্যাঁ। ওকে। রাগ হয়ে গেলাম, এক তরফ রাগই হয়ে গেলাম। রাগ হয়ে তারা অনেকগুলো উল্টাপাল্টা কথা বলছি আমি সৎমাকে। অনেকগুলো উল্টাপাল্টা কথা বলছি আমি। তো তার বোন ছিল, এখন সে পরের দিন চলে যাবে। তার মানে ইচ্ছাই হয়েছে তার সে পরের দিন বাবার বাড়ি চলে যাবে। থাকি তো বাসায় আমি, দাদি, ছোট বোন। ওকে। তা আমরা 2 বোনই থাকি বাসায়। আর কোনো ভাই বোন ছিল না? না। ওকে।
সৎ মায়ের কোনো ভাই বোন ছিল হ্যাঁ না? আছে। তো উনি একটু এই পাইলেই না তার বাবারে চলে যায়। কাছাকাছি ছিল বোধহয়। হ্যাঁ, তো যাই হোক, ফ্রিজে খাবার টাবার ছিল। তো ওই টাইমটা আমার খুব ক্ষুধা লাগছে, খাবো, সেজন্য কেমন একটা আর চোখে আমার নাই করলো, সেটা আমি বুঝতে পারছি। কে না করলো? আম্মা কেমন একটা আর চোখে সে নাই করলো আমারে। তো ঠিক আছে, ভালো কথা, খেলাম না, ধরলাম না, কি হইলো? কিছুই হইলো না। যেমন আমি এইভাবে চলা শুরু করলাম। তো দাদির কাছে গিয়ে ওই বিড়ালের বাচ্চা যেরকম মুড়া টোড়া ভিতরে ঢুকে, ঠিক এরকম বিড়ালের বাচ্চার মতো মুড়া টোড়া দাদির পেটের মধ্যে ঢুকা শুরু করলাম। পরে দাদি একতরফ কান্নাই করছে। পরে আমার কটা খাবার এনে দিছে, আমি খাবারটা খাইছি। খাওয়ার পরে শুইছি। আমি কিন্তু বুঝতেও পারিনি এগুলো। ওই লোকটা তারপরে এই যে আস্তে আস্তে আসা শুরু করলো আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে। তো হঠাৎ একদিন বয়সের ডিফারেন্স কত ছিল আপনার সঙ্গে? আপনার তো তখন 13-14 সর্বোচ্চ বয়স। ওই লোকের তখন মিনিমাম 30-32। ওকে। তো দেখা গেছে এক পর্যায়ে তার বাবার মৃত্যুবার্ষিকী। আমি কিন্তু বুঝি না, দিন দুনিয়া এগুলো বুঝি খুব কম। একটা জিনিসই বুঝি, কাজ বুঝি, দৌড়াদৌড়ি বুঝি, এইটাই বুঝি। আমার বুঝ কাজ, কচুরি আনতে হইব, কচুরি আনতে পারবো, দুধ আনতে হইব, দুধই দিয়ে দিতে পারবো, মানে এরকম আর কি। আমাদের বাড়িটা কিন্তু গ্রামের একটা পরিবেশ। জি জি, আমি বুঝতে পারছি। গেলাম ওদের বাড়িতে? ওদের বাড়িতে যাইতে চাই নাই, এই প্রথম যাওয়া? এই প্রথম যাইতে চাই নাই। ওকে। তো দাদি পাঠাইলো, যা একটু দেখে আয় কর, তুই তো থাকতে পারবি না। আপনার স্কুল বুঝতে কি পারছি। তারপরে বন্ধ হয়ে গেল? বিয়ের পরে কি স্কুল বন্ধ করে দিয়েছিলেন? আপনি স্কুলে যেতেন? না, শেষ না করে দিল কে? শেষ, নিজে থেকেই শেষ। আপনি শেষ করে দিয়েছেন, যাবো না আর? না, আর যে কি হবে? মানে এটা আপনি ফিল করেছেন, কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারে কেউ বলে নাই যে তুমি স্কুলে যাও বা কিছু একটা? না না, এরকমটা আর কিছুই হয়ে ওঠে নাই। এরকম কিছুই আর হয়ে ওঠে নাই। ওই তাদের বাড়িতে গেলাম, যাওয়ার পরে মনে হয় 15-20 মিনিট ছিলাম। 15-20 মিনিটের পর তারা আসছে, সে আবার আমার বাসা আসছে। তা আমার বাসায় কেউ ছিল না, সেইখানে সে আমার জোর জুলমত টর্চার করছে। এটা আমি তাকে বলবো না এটা ভালোবাসা, এটা আমি বলবো টর্চার। সো দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটাকে আমরা বলি যে বিয়ের পরে পরবর্তী সময় যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে, সেটাকে কেউ বলেন বাসর রাত, কেউ বলেন ফুলসজ্জা, হোয়াট এভার ইট ইজ। এবং এটা ওনার জায়গা থেকে হচ্ছে একটা টর্চার ছিল, মানে ইটস ওয়ান কাইন্ড অফ রেপ। আমি জানি না, যদি সামাজিকতার জায়গা থেকে যাই তাহলে এটা একটা অনৈতিক কাজ হয়েছে, মানে বিয়ের ব্যাপারটা আমি বলছি। দ্বিতীয়ত যদি বলি যে আইনত যদি যাই তাহলে তো এটা আইনত একেবারেই অবৈধ কাজ। তৃতীয়ত যদি রিলিজিয়নের জায়গা থেকে যাই, আমি নট রিলিজিয়াস স্কলার, আমি ধর্মীয় বিষয়ে খুব ভালো জ্ঞান রাখি না, কিন্তু আমার যতটুকু জ্ঞান বলে তাতে আমি যতটুকু বুঝি, যদি ভুল না করে থাকি, যে বিয়ে দেওয়ার আগে এইভাবে বিয়ে দেওয়ার কোনো নিয়ম আমার জানা মতে আমাদের ধর্মে নেই। সুতরাং সেদিক থেকেও এটা একটা ভয়াবহ রকমের গুনাহের কাজ এবং অপরাধের কাজ হয়েছে। এবং ঠিক আছে, টর্চার হলো, তারপর ওই অবস্থায় যে আমার বড় বাচ্চাটা আমার পেটে রয়ে যায়, সেটা তো আর আমি বুঝতে পারি নাই। মানে এই ফার্স্ট টাইমই আপনি কনসিভ করেন? হ্যাঁ, এটা আমি বুঝতে পারি নাই। কারণ ওই যে বললাম, আপনি তো জানতেই না ইনফ্যাক্ট। দূরত্বটা তো ওইখানেই প্রথম ভেসে গেল। রাইট। সেইখান থেকেই সে বিয়ে হয়ে গেল? পরের সপ্তাহে আমার বিয়ে, আর পরের সপ্তাহে সবকিছু শুরু হয়ে গেল। এই যে রানিং হয়ে গেল জীবনটা, এই যে এখান থেকেই শুরু হয়ে গেল। তো মায়ের কোলে বা আমার দাদির কোলে বা আমার বাবার কোলে আমি বসে আপনি থাকার আমাকে একটা ছিলাম মিনিট না। একটু সময় দেন, আমি এই জায়গাটা একটু কথা বলতে চাই। আমাদের সামাজিকতা এগুলো এখন অনেক বড় ট্যাবু, একটা সময় পর্যন্ত মনে করা হতো, এখন এগুলো বিষয় নিয়ে অনেক ওপেন ডিসকাশন হচ্ছে, যে আসলে ছেলেমেয়েদেরকে শ্রেণীকক্ষে পাঠদানও করা হচ্ছে। ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে একটা মেয়ে হয়ে ওঠা, শারীরিক যে পরিবর্তন বয়সন্ধিকালে আসে, সেগুলো নিয়ে কথা বলতে গেলে মানুষ মনে করেন না এগুলো শোনাও পাপ। আমাদের কিন্তু এই সমাজের কিন্তু বাস্তবিক অবস্থাটা কিন্তু এরকম, কিন্তু এটা জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা মেয়েকে পরিবারের মধ্যে খুব সুন্দর করে এই বিষয়গুলো নিয়ে শিক্ষা দেয়া, যে এটা এই জিনিস, এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়, এই কাজটা আমাদের পরিবারে মনে করা হয় এটা একটা বিশাল অপরাধের কাজ, এগুলো নিয়ে ডিসকাস করা যাবে না, এগুলো নিয়ে আলোচনা করা যাবে না। এবং যে কারণে এগুলো বিভিন্ন রকমের মিসকনসেপশন কিন্তু মানুষের মধ্যে গ্রো করে। এবং দেখা যায় সে হয়তো তার বড় বোনের কাছ থেকে শুনেছে, তার বড় বোন হয়তো তার পাড়া প্রতিবেশীর কাছ থেকে শুনেছে, কিন্তু এই শিক্ষাটা আসলে কার কাছ থেকে আসা উচিত? প্রপারলি কার কাছ থেকে আসা উচিত? আমি মনে করি যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের কাছ থেকেই আসা উচিত।
আসা উচিত। প্রথমত আমি মনে করি বাবা মায়ের কাছ থেকে পারিপার্শ্বিকতা আসা। থেকে আসা উচিত। রাইট বাবা মা সবারই থাকে না, রাইট সবার বাবা মা থাকে না। কিছুদিন আগে একটা বাচ্চা কিন্তু জন্মাইছে, তার মা ছিল পাগল। রাইট, ফেসবুকে এই কাজটি হয়েছে এবং আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই আজকের এই অনুষ্ঠান থেকে। আমার গা শির উঠেছে। আপনি ফেসবুকে অনেক বেশি মনে হয় অ্যাক্টিভ থাকেন, যে কারণে আপনি না জেনেছেন না, এটা। আমি ফেসবুকে না, টেলিভিশন থেকে। টেলিভিশনে আপনি জেনেছেন এটা? কখনো আমি ফেসবুক ইউজ করি নাই। Okay. আর আমি এই যে আমার লুডুমপুরে একটা DD2 এর মডেলের একটা সেলফোন ইউজ করি। আমার কখনো ফেসবুক, ইউটিউব, তারপরে আপনার কি বলে আরো যা আছে, এগুলো তো যেয়ে ওঠা হয়নি। ফাইন, আপনি যখন ইউটিউবের কথা বললেন, আমি একটু বলে দিই প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি আপনারা ইউটিউবে শুনতে পাবেন। আমরা আপলোড করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি, ঢাকা FM 90.4 নামে ইউটিউবে সার্চ দিলেই আপনি পাবেন আমাদের চ্যানেলটি, এবং ওখানে গিয়ে আপনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। আপনি যে ইম্পর্টেন্ট বিষয়টি কথা বলছিলেন যে হ্যাঁ, পাগলির মেয়েটা পাওয়া গেল এবং তাকে একটা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুরো প্রসেসটাই খুব সুন্দরভাবে হয়েছে এবং খুব দুর্ধর্ষ ঘটনা। রাস্তার মধ্যে বাচ্চা প্রসব করেছে সে, কোন এক পথচারী সেখানে তারপরে দেখেছে। সে ভাগ্যবান, তার কিন্তু তিনটে মামা মিলেছে। রাইট, হ্যাঁ, তারপরেও কিন্তু সে ভাগ্যবান না, তার এরকম তিনটে মামা মিলেছে। অনেক ভাগ্যবান আমার মিলেছে কি? এক্স্যাক্টলি, আপনি এই কথাটা বলতে পারেন যে আপনার আসলে মিলেছে কি। ওনার পরিবার থাকার পরেও ওনার প্রতি অত্যাচার হয়েছে এবং সেটা ভয়াবহ রকমের অত্যাচার। এটা আমাদের সামাজিকতার চিত্র। আমরা সেক্স শব্দটা শুনলে মনে করি যে এটা একটা ভয়াবহ রকমের বাজে ডিসকাশন হচ্ছে এখানে, কিন্তু জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটাকে এত গোপন রাখার ফলে নীরবে নিভৃতে কতটা টর্চার হতে পারে একটা শিশুর প্রতি, কিংবা কতটা টর্চার হতে পারে একটা কিশোরের প্রতি, এই সিনারিওগুলো অনেক সময়, বিশেষ করে এনজিওর কিছু ডাটা আছে, আপনারা যখন এগুলো নিয়ে স্টাডি করবেন, যখন পড়বেন, তখন বুঝবেন যে এটা আসলে কতটা ভয়ানক। ভাই, আপনার সামনে আগুন আছে, এই আগুনটাকে আপনি সেদ্ধ করার কাজে ব্যবহার করবেন, নাকি আগুনটাকে আপনি আপনার ভালো লিভিং লাইফের জন্য ব্যবহার করবেন, নাকি আগুনটাকে পোড়ার জন্য ব্যবহার করবেন, সেটা কিন্তু আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। আমরা আজকে ওনার যে ব্যক্তি জীবন, সেখানে যে বিভিন্ন বিষয়গুলো ফ্ল্যাশ আউট করছি, এটার পেছনের অন্যতম কারণ হচ্ছে যে একটা শিশুকে বা একটা মেয়ে শিশুকে বা একটা মেয়ে কিশোরীকে কিভাবে বড় করলে প্রপারলি বড় করা হয়, সেই বিষয়ে আপনাকে নক করার জন্যে। এখন এই বিষয়টিকে যদি আপনি নেগেটিভভাবে নেন, না বোধকভাবে নেন, সেটা আপনার ব্যক্তিগত সীমাবদ্ধতা। ওই সীমাবদ্ধতার প্রতি আমাদের রেসপেক্ট আছে, কিন্তু সেটাকে আমরা এগ্রি করি না। হ্যাঁ, ওকে, আমি একটু যে জায়গাটায় ছিলাম সেখান থেকে আবারও ফিরতে চাই। যে আপনি প্রথমত বিয়ে বুঝতেন না, একটা মেয়ে কখন মেয়ে হয়ে ওঠে সেটা বুঝতেন না, তারপরে আপনার সঙ্গে যেটা বললেন, আপনি একটা টর্চার হলো শারীরিক সম্পর্কটাকে, এবং তারপর আপনি কনসিভ করে উঠলেন। খুব সহজেই কনসিভ করার বিষয়টি কি সেটাও আপনি বোঝেন না। বুঝি নাই। ওকে, আমি সামনের দিকে আগাই। তারপর শ্বশুর বাড়িতে যাইতে হবে, বাড়িতে থাকার মতো প্রসিকিউশন গুলো নাই। তো বাই দ্য ওয়ে, দেখা গেল মার্চের 12 তারিখে আমার বিয়ে হয়। কত সালের? 97 সালে। 1997 সালে। ওকে, মেয়ের দিকে শ্বশুর বাড়িতে যাতায়াতটা বাড়লো। আপনার? আমার যেতে হয়, বুড়ো শাশুড়ি কাজ টাজ করে দিতে হয়, পানি টানি চেপে দিতে হয়, তার কাপড় চোপড় আগায় দিতে হয়, এরকমটাই। আপনার জামাই কি করতো? উনি ঘড়ির ব্যবসা করতেন। ফাইন, বিরতি নেব প্রিয় শ্রোতা। এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি, মাত্র 2 মিনিটের। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 0961001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। 2 মিনিট পর সোনিয়ার জীবনের সিক্রেটস নিয়ে আমরা আবারও ফিরছি। আশা করছি আমার সাথেই থাকবেন, যেখানটায় ছিলেন। এপ্রিল মের দিক দিয়ে মোটামুটি ভাবে যাওয়া আসা, দুপুরে হোক, সকালে হোক, বিকেলে হোক, ঘর মুছে দেওয়ার জন্য হোক, যেইভাবে হোক যাওয়া হয়। তো এরকম করে আস্তে আস্তে হঠাৎ করে একদিন দুপুরবেলা মাথা ঘুরাইতেছে, ভাল লাগতেছে না, বমি বমি লাগতেছে। যেই মানুষ আমি এতগুলা খাই, সেই মানুষ আমার খাওয়া নাই। আমার দাদি
যদি কারো বাসায় দুধ দিতে যাইতো, কেউ না কেউ দেখা যেত আমার দাদির কিছু না কিছু দিত। খুব আদর করতো আমার দাদিরে। আমার দাদি কিন্তু খুব ভালো একজন সম্মানী ব্যক্তি ছিলেন। তো দেখা গেছে কিছু না কিছু দিত, তো আমার দাদি এটা খাইতো না, না খায় আমার জন্য নিয়ে আসতো। তা আমি আবার দাদির টুলহুলি খাইতাম। দাদির কাছে কলা আছে, আপেল আছে, দাদির কাছে সবই আছে, কিন্তু আমার আর পেটে যায় না, পেটে গেলেই বমি আসে। তো খুব কান্নাকাটি করতেছিলাম। তো এক আন্টি আসছে আমাদের বাড়ির সামনে, আমাদের বাড়ি থেকে একটু দূর হইব, কতটুকু হইব মানে এখান থেকে 5 টাকা ভাড়া এরকমটা দূর হইব। তো ওই আন্টিদের বাসায় তো আন্টির মেয়ের সাথে টেলছি। তা আন্টির কাছে গিয়ে বললাম যে আন্টি আমার পেটটা না কেমন যেন লাগে, শক্ত শক্ত লাগে, বমি বমি আসে, ভাল লাগে না। তো পরে হাইসা দিয়ে বললো পাগল নেই এনটা শো। তো শুইলাম মতো, পরে উনি একটু চেকআপ কি করলো না করলো পরে বললো আর কি। পরে ওই অবস্থায় মাথা চুলকাইতে আমার মাথা খালি এরকম নিজেরটা নিজে পিটাইতেছে। কি কি বলে এরা, কি বলে কি আসলে ব্যাপারটা, বাচ্চা ধারণ করা, বিয়ে হইলে যে স্বামীর সাথে থাকতেই হবে, স্বামীর সাথে এটাই করতে হবে, বুকের এখান দিয়ে যে কষ বের হবে, চুলকাবে, এগুলা কিন্তু আমার ভেতর মানে একটা কেমন যেন একটা অমানসিক একটা নির্যাতন শুরু হয়ে গেল, যেগুলো কি আমি কিন্তু কাউকে খুলে বলতে পারতেছি না। তো অনেক সময় দেখা গেছে আমার কিন্তু ওরকম রিয়েল যে একজন কাছের বান্ধবী থাকা, তার সাথে কিছু শেয়ার করা, এরকম কিছু ছিল না। হাই হ্যালো কেমন আছো, যাই ভালো আছি রে, মানে দৌড়ের উপরে এইভাবেই চলছে আমার জীবন। তো বড় ছেলেটা দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত বাবা আসলো দেশে। বাবা ওইখান থেকে আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো কিরে তোর জামাই কি করে, কি আসে ওই বিষয় এই সেই। তো আমি আবার বললাম কি করবো, যেটা করার করে, তুমি কত কৌগা। আমি যখন কথাটা ছুড়ে দিলাম তুমি কত কৌগা, তো আমার ভালো লাগতেছে না কত কইতে। পরের দিন আমি ওই দিন গেলাম, গিয়া বাবারে বলা গেলাম গা। পরে রাত্রেবেলা বাবা আবার ডাকাইছে, ছোট বোনের পাঠাইছে, তুই আর গিয়া লুই আয় গা, আর আইতে দিব না, চুপ করে লুই আয়। তো ওই দিন আবার বাবা খাসির বিরিয়ানি পাকাইছিল, আমার খুব ফেভারিট। আমি এগুলো পাইলে না আমার আর কিছু লাগে না। তো খাই তো বছরে 6 মাসে একদিন বাবা দেশে আসলে, এরপরে তো আমরা চোখে দেখি না। দেখা গেছে যে বাড়িতে পুকুর আছে, পুকুরে মাছ, বাড়িতে গরু মুরগি, যখন যেটা লাগে দাদি দেয়, আর দাদি যতটুকুন পারে ঠিক ততটুকুনই। তো বুড়ো মানুষ, ওরকম কিছু না। পরে জ্ঞানী এলো এই পেটটা নিয়ে, রাত্রিবেলা আসলাম, আসার পরে বাবা বলতেছে যে কিরে তুই একলা আইসস না, তো কেউ লগে আইছে? আমাকে প্যাং লগে আইছে। প্যাং লগে আইছে? আমাকে এটা বুঝছস বালা? আমাকে এটা বুঝছি বালা। তাহলে চুপ করে খা। ওই মহিলারে মানে আমার শাশুড়ে খাবারটা দিল। পরে বাবা একটু দুষ্টুমি করলো, তো হ্যাঁ মানে পাঠাই দিতে হইব তো বাসায়। বাবা আমার রেখা দিতেছে, বাবাই কিন্তু আমার রেখা দিতে চেতেছে, তো হ্যাঁ তো লড়ে না। পরে ম্যাডাম রে কি করলো, ম্যাডাম রে আমার ছোট বোন বললো মাই আহেন আগে দেই, ভাইয়ার খাবারটাও দিয়ে দেই, খাওয়ায়েন গিয়া থাক, শরীরটা ভালো লাগতেছে না যখন থাক। তো বোন আমার এইভাবেই করলো। পরে কইলো যে আচ্ছা ঠিক আছে, তো থাকুক, যাই। হ্যাঁ যেতে যেতে 11টা 11:30টার দিকে গেল মহিলাটা। তো যাওয়ার পরে বাবা কয় তুই আল্লাহ হেনে ঘুমা, খাইছস? পেটটা বসছে? হ্যাঁ বসছে। মনটা বসছে? হ্যাঁ বসছে। কিছু খাবি আরো? না। কিছু মনে চায়? হ্যাঁ আমার কলা দিয়ে ভাত খাইতে মন চাইছে। এমনি গেছি, হ্যাঁ আমার কলা দিয়ে খাইতে মন চাইছে। গেছি, কপালে আসছিল, মানুষের ভাই দিয়ে গেছো, খাইতে পারি না। পরে খাই আর কয়টা, কিন্তু খাওয়ার মতো তো খাওয়াটা আর নাই। বাবা যে খাবারটা খাওয়াইতো, দাদি যে খাবারটা খাওয়াইতো, সেই খাবারটা তো নাই। 10 জন 12 জনের সাথে খাবার, ঝোল আলু থাকতো, ডিম ভাজা দিয়ে ভাত, এইভাবে চলতো আমার জীবন। পরে যখন রাত্র 2টা কাছাকাছি কেমন ব্যথা করা শুরু করে দিল, ওই বাবার বাড়িতেই 2টার দিকে ব্যথা শুরু হয়ে গেল। কেমন ব্যথা করে, চিল্লাচিল্লি করছি। চিল্লাচিল্লি করার পরে দাদি বলতেছে তুই একটু ঠান্ডা হ, এরকম হয়, এরকমই হয়, এটা কোনো সমস্যা না, তুই ঠান্ডা হ, আস্তে আস্তে এখানে ধর ওখানে ধর, দৌড়া দিয়ে কর। তো গা বইতেছে না, বাবা ভয় পেয়ে গেছে, বাবাই আমার ভয় পেয়ে গেছে। 13-14 বছর বয়স, সে হাজার হোক বাবা, আমার মাই বলা চলে। পরে
বাবা চিল্লান দিল, এই খোসাদা রিপনের মা আয়, আমার মেয়ে লয়ে বাড়ি তুই, আমার মেয়ে বাসাই তুই। পরে বাবা লয়ে গেল সিএনজি আনতে, সিএনজি নাই, বেবি রাত্রেবেলা, এই রাতের বেলা বেবি দিয়া, বেবি তো আর সামনে, বাসার সামনে আহে না, আর দূরে। পরে ওই রাস্তাটা গেল মতো, পরে আমার খুব নিয়ে যেতেছে, এইখান দিয়ে পায়ের নিচে দিয়ে আমার সব ভাইসা যেতেছে, পানি বাতাস ভেঙে গেছে। ওই অবস্থায় আমি বুঝতে পারিনি। তো গেলাম মতো, পরে বাবা সিএনজি আলার ঘাড়ের মধ্যে একটা চোর মারলো, আর্মি পার্সন ছিল তো, রাগ বেশি। পরে চোর মারলো, চোর মারার পরে বললো তুই সর, আমি চালায় যাম। আমি বসলাম, ফুপু আর আমার আল্লাহ আল্লাহ করাইতেছে, ই করতেছে, পিছন দিয়া ধোয়াই দিতেছে। ফুপু আম্মাও গেছে, সাথে গেছে। তা আমার একটা জিনিস খুব ভালো লাগছে, আমার বাবা ওই সময় সিদ্ধান্ত নিতে পারে না, তো আম্মা নিজে সিদ্ধান্ত দিল। ডাক্তারে গেলাম মতো, পরে হাসপাতালে যাই, নুরকি লেগে পরে যাই, আগে যাই ভিক্টোরিয়া মিলে না, সিট মিলে না। তো গেল খানপুরে যাওয়ার পরে দেখে ডাক্তাররা ওই ওই যে নিচে শোয়া রাখছে, তো নার্সে ভিতর নিয়ে গেছে মতো করে। তো আমার এমন যেখানে বেবি আসে ওই এই জায়গাটা এমন ভাবে টান দিল, আমি খালি কইছি ও বাবা রে আমার বাঁচাও, ওরা তোমার মেরে ফেলাইব। পরে বাবা মহিলারা শুধু একটা কথাই কইলো, এই বান্দির বাচ্চা তুই আমার মেয়ের ধরিস না, ছাড়, আমার মেয়ে আমি বুঝুম, ছাড়। দেখ খোসাদ, মাইয়া বাচ্চা, টাকার দিকে চিন্তা করবি না, আমার টাকা কে খাইব। আমার ফুফু মায় নূর ক্লিনিকে নিয়ে যায়, একদম সোজা ডাইরেক্ট সিএনজি নিয়ে ভিতরে ঢুকে যায়। নামানোর পরে দেখে ডাক্তার লায়লা বানু নামতেছে। তো লায়লা বানু আমারে দেখা যেমন তাক খাই গেছে, এতটুকুন মাইয়া। তাড়াতাড়ি মহিলা এই রাতের বেলায় উপরে নিয়ে তাড়াতাড়ি করাইলো, ভর্তি টর্তি কমপ্লিট করাই দিয়ে স্যালাইন টালাইন লাগাই দিল। বললো, পরে বাবারে কইলো যে যদি এই মেয়ের আপনি বাঁচাইতে চান সিজার করতেই হইব, আর সিজার না করলে বাচ্চা বাঁচবো না। পরে বাবা ওখান থেকে লাভ দিয়ে উঠা বলে, বাচ্চার গোষ্ঠী মারি, আগে আমারটা বাঁচুক, এর পরেরটা, আমার পরেরটা দরকার নেই। পরে মায় যেমন বুঝাইলো বাবারে, তুমি পাগলামি করো না, মাইয়ার কিছু হইব না, কিন্তু মাইয়া আমি সিজার করতে দিব না। মাইয়া আমার ঘোড়ার মতো লাফায়, কোন লাফানির চোটে কোন দিন শিলি সুইটার পরে মরে যাবো, কোনো স্টেশন থাকবো না, তখন তুমি আমার বকবা। চিন্তা করে দেখুন, ওর কিশোরী বয়স, ওর অ্যাটিটিউড, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন নেই, কিন্তু জীবনের কত বড় পরিবর্তন ওকে চাপিয়ে দেওয়া হয়েছে সামাজিকভাবে। বলেন। পরে যাই হোক, এর 2 দিন পরে সবাই আসে যায়, আমি আমার ভাবি ব্যথা এমন একটা জিনিস, সেখানে মার বাপ বুঝে না। তো নার্সারে বললাম, যেদিন বাচ্চাটা হবে আর কি, আমার বড় ছেলেটা হবে, নূর ক্লিনিকের বারান্দায় হাঁটতেছি, নার্সারে বললাম যে আপা আপনি এটা ছেড়ে দিয়ে যান গা, আমি হাঁটমু, না হাঁটলে আমার ভালো লাগবো না, আমি একটু হাঁটমু, আর খালি একটু জিগান আব্বু আইব কোন সময়। বাবারে খালি দেখলাম চাষারার চত্বরটারে দেখলাম যে রিক্সাটা দিয়া খালি ঘুইরা খালি আইতাছে, বাবারে খালি একটু দেখলাম। এই বাবারে দেখার কিছুক্ষণের মধ্যেই মনে হয় মিনিট নিচে কিনা আমি জানি না, সেকেন্ডের মাথায় এবার ব্যথা আর বেড়ে গেল, এত ব্যথা, কারি কয় ব্যথা। সাথে সিস্টাররা নিয়ে গেল ভিতরে, স্টিচ লাগছে, তো বেবি হইল, নরমাল ডেলিভারি। হ্যাঁ, বাবারে দেখছি ওই যে ইচ্ছা মতন তারা দিতাছে ইনজেকশন গুলা, সালাইয়ের মতো পুশ করতেছে, সব শরীরে যাইতেছে, ওই ব্যথাটা মানে আস্তে আস্তে তীব্র হয়ে উঠলো, ব্যথা বাড়ায় ইন্সপেক্টর ওই সময়টাতে, হ্যাঁ, অতিরিক্ত তীব্র হয়ে উঠলো। তো ভেতরে নেওয়ার পরে বাচ্চার মাথা আসে না, কেটে দেয়, আড়াআড়ি করে কেটে দেয়, প্রায় 6টা স্টিচ পরে। তো এই অবস্থায় 6টা স্টিচ অনেক কিছু আমার জন্য। তো যাই হোক, বের হইলো, বাবু আসলো, বাবুরে নিয়ে সবাই মাতামাতি, পাতাপাতি, কাটাকাটি, সবাই খুব খুশি। আপনার খোঁজ নাই, আমার খোঁজ নাই। দিস ইজ দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকের এই যে সিক্রেটস এর যতক্ষণ পর্যন্ত আছি,
মানে আমার বলতে ইচ্ছে করছে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি এভার ইন মাই এন্টায়ার রেডিও ক্যারিয়ার লাইফ। আমি জানি না এর পরে কি হয়েছে বা কি হবে, কারণ আমি এখন পর্যন্ত স্টোরিটা পুরোটা জানি না, না জেনেই এখানে আপনাদের সামনে বসিয়েছি ওনাকে। একটা জিনিস আপনাদেরকে বলি, এই ভদ্রমহিলা যে কথাটা এখানে তুলে ধরছেন, পুরো সমাজের চিত্রটাই এখানে আছে। দেখুন, এই বিষয়টা নিয়ে আমরা কখনোই কোনো সামাজিক সচেতনতার জায়গায় কোনো কথা বলি না। সেটা হচ্ছে বাচ্চা হয়ে যাওয়ার পরে এই যে বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়, বাচ্চার মায়ের দিকে কনসেন্ট্রেশন অনেক কমে যায়। আপনারা কি জানেন এতে করে বাচ্চার মায়ের কত ভয়ানক একটা মানসিক রোগ হতে পারে? আমরা এরকম কিন্তু অনেক সময় দেখি পত্রপত্রিকাতে যে বাচ্চা জন্মগ্রহণ করা 2 থেকে 3 মাসের মধ্যে মা বাচ্চাটাকে মেরে ফেলেছে। আমরা কি সাইকোলজির ভাষায় কখনো এই বিষয়টাকে অ্যানালাইসিস করেছি যে মা কেন এই কাজটা করলো, মার দ্বারা এটা কিভাবে সম্ভব? আমরা গণহারে লেখা শুরু করি, গণহারে বলা শুরু করি যে এই মা, এটা কোনো মা না, এটা দজ্জাল মা, কিন্তু আমরা বিষয়টা জানি না। আর না জানার পেছনে আমরা যে আসলে জানতে চাই না সেটাই আসলে অনেকখানি দায়ী। আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। যে কথাটা বলতে চাই বিরতি নেবার আগে, সেটা হচ্ছে বেবি হবার পরে বেবির দিকে যতটুকু কনসেন্ট্রেশন আপনারা দেবেন, বেবির মায়ের দিকে পারলে তার চেয়ে আরো বেশি কনসেন্ট্রেশন দেবেন। এটা খুবই 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 প্রয়োজনীয়, বেবি এবং বেবির মা দুজনের জন্যই খুবই প্রয়োজনীয়। ছোট্ট একটা বিরতি নিয়ে ঠিক রাত 12টায় ফিরছি। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 0961001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। ছোট্ট একটা বিরতি নিয়ে ঠিক রাত 12টায় ফিরছি। আমার শুধু বললো যে আমি যাই গে, আমার শরীরটা ভালো লাগতেছে না মা, এখন তুই ভালো আছিস, থাক, কালকে লয়ে যাম, কালকে সকালে ইনশাল্লাহ তুই যাবি। আচ্ছা ঠিক আছে বাবা, খালি এতটুকু সান্ত্বনা আমার দিয়েই গেল। বাবার সান্ত্বনা নিয়েই রইলাম। বাকিটা 2 দিন পরে ছাড়ার কথা ছিল, পরের দিনই ছাড়াই নিয়ে এসে পড়ছে। আমি বাসায় নিয়ে ট্রিটমেন্ট, কোনো সমস্যা হবে না। পরে এখন বাচ্চা খালি কান্দে, পেটের ব্যথায় যে কান্দে সেটা তো আর বুঝতে পারিনি। সবাই চেক টেক দিতেছে, ওর জেঠিরে ওরা চেক দিতেছে, কিন্তু বাচ্চা তো খালি কান্দে। বাচ্চার তো কান্দা বন্ধ হয় না, বাবা তো এই এটার ফেককে হালা, আমার ঘুমাইতে দেয় না। কোন বাবা? মানে বাচ্চা? আমার বাবা। ও আচ্ছা আচ্ছা। আমার বাবা কইতেছে এটার ফেককে ভালা, নাহলে ডাক্তার কাছে লয়ে যা, আমি ঘুমাইতে পারতাছি না, আমি রাত পয়লা আবার প্লেনে চড়ুম, আমার এখন ভাল লাগে না। হ্যাঁ মেয়েটারে কি করলাম, মানে হ্যাঁ যে সেও কিন্তু আমার বিয়ে দিয়ে সেও মানসিক চাপ মুখে পড়ে গেল। ওকে, সে যে সুস্থ ছিল তা কিন্তু না, সেও মানসিক রোগী হয়ে যেতেছে। ওই যে টেনশন ভেতরে, কি করলাম। পরে বাচ্চাটারে ডাক্তার কাছে নিয়ে গেল, সে ভালোই হইলো। কিন্তু এই বাচ্চাটার পেছনে একটা কেমন একটা যেন মায়া আমার ভেতরে চলে আসলো, আমার বড় ছেলেটার প্রতি একটা মায়া চলে আসলো। এটা আপনি মানে আগে কখনো অনুভব করেন না? আমি যে বিলের বাচ্চা, কুত্তার বাচ্চা পালতাম, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা পালতাম, ওর বুকের ভিতরে নিতাম, ঠিক এরকমই করতাম। তো হঠাৎ করে না ওর প্রতি আমার একটা মায়া চলে আসে। তো মায়া আসার পরে এই ছেলেটারে আমি টাইম টু টাইম, কারো কথা শুনি না, টাইম টু টাইম করার চেষ্টা করি। তো একটা পর্যায়ে গিয়া আমার বাবা যখন দেশের বাইরে, আমার বাচ্চাটার বয়স তখন 13 মাস, তার বয়স 13 মাস বয়সে সে একটা ওই কি বলে ফুড পয়জনে ভোগা শুরু করলো। ছেলেটা এখানে বসে দাঁড়ায় পায়খানাটা করলে একদম ওই মাথা চলে যেত, জায়গাটা সাদা হয়ে যেত। তোমার ছেলেটারে নিয়ে ডাক্তার কাছে যাইতে হবে। ভাই যখন যাইতে হবে তখন এই লোকটা ছিল কই, বাচ্চার বাবা ছিল কই? সে কিন্তু চাকরির টানে, তার পেটের টানে, তার গোষ্ঠীর টানে সে কাজে গেছে। তার তো এত বড় এত মানুষ কই? আমার বাচ্চাটার তো ডাক্তার কাছে নিয়ে গেল না তো। আমার দাদির কাছে তো আমি দৌড়াই গেলাম বিকেল বেলা, সারাদিন অপেক্ষা করে, কেউ একটু ফিরেও তাকায় না।
যখন আমার দাদির কাছে দৌড়াই গেলাম, দাদিকে আমার টাকা নাই, টাকা লাগবো তো, এটা তো এই অবস্থা, আমি এখন এটা কি করুম, ও দাদি মরে যাবো তো। তো এই যখন এই কথা বলতেছে, আমার দাদি কিন্তু আমার দিকে তাকায় রয়েছে যে যাও যে মায়ের মার কাছে টাকা পাবো, ওইখানে টাকা পাবো তোদের টাকাগুলো কারেকশন করার জন্য। আচ্ছা, তো ওইখান থেকে টাকাগুলো কারেকশন করলাম। তো কারেকশন করার পরে দৌড়ায় এসে কাপড়টা কোনো রকম পাল্টাইলাম। আমি কাপড় পরলে এই মাথা থেকে পরলে ওই মাথা খুলে পড়ে যেত। সি মানে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, আমি তো ওকে দেখতে পাচ্ছি, ইনফ্যাক্ট ওর বলার স্টাইলের জায়গা থেকে ওকে দেখতে পাচ্ছি যে ছোট্ট একটা মানুষ যার নিজের কাপড় চোপড়ে ঠিক নেই, তার পেটে মানে সে একটা বাচ্চা বড় করছে, তার বয়স আবার 1 বছর 3 মাস। চিন্তা করে দেখুন। হ্যাঁ বলেন। তো কাপড় এইখানে বাচ্চারা লইতে গেলে এখানে পড়ে যেত। তা আমাদের এলাকায় তো দুষ্ট লোকের অনেক অভাব নাই, ওরা না শরীরের দিকে তাকিয়ে থাকতো, এটা তো আমি বুঝতে পারতাম না। তা আমি তো আমার দোষ, কে কোন দিকে তাকাইলো এগুলো সময় আছে, এগুলো কি বুঝতাম নাকি, এত বুঝতে আমার ছিল না। আমার বুঝতে হয়েছে ইমিডিয়েটলি 2013 দিক দিয়ে 12-13 দিক দিয়ে আমার বুঝ হয়েছে। মানে আমি যে এতটা বুঝি, এতটা জ্ঞান রাখি, 2012 আর 13-তে গিয়ে আমি নিজেকে নিজে রিয়ালাইজ করে পেয়ে গেছি। আচ্ছা যাই হোক, তারপর ছেলেটারে নিয়ে ডাক্তারের কাছে যাব। আমার কাপড় এখান থেকে এই পর্যন্ত খুলে গেছে, পেটিকোটটা দেখা যেতেছে। জিজ্ঞাসা করলাম বড় ভাসুরে, দাদা পোলায় তো পায়খানা করতেছে, অনেক পোলাটারে বাঁচান লাগবো না, একটা ব্যবস্থা করে দেন, যাই না লয়ে যান। লোকটা ফিরেও তাকাইলো না, বসি বানতেছে। আমি জানি না আমার ছেলেরা কি শুনবে কিনা, যদি আমার ছেলেরা শুনে থেকে থাকে। বাবারা আমি তোমাদের পেছনে অনেক শ্রম দিচ্ছি, অনেক ঘাম দিচ্ছি, মা কখনোই নষ্ট কোনো কাজে ছিলাম না, মা কখনো নষ্ট কিছু করি নাই। মা অপরাধ যদি তোমাদের কাছে অপরাধী হয়ে থেকে থাকি, বাবা আমি মাপ চাই তোমাদের কাছে, ক্ষমা প্রার্থী। যদি তোমাদের মনে চায় মাকে ক্ষমা করবা তো করো, আর যদি না মনে চায় প্লিজ মার পরিচয়টা তোমাদের জীবন থেকে মুছে দিও। আমি চাই না আমার জন্য তোমরা কষ্ট পাও। পরক্ষণে যখন খুব পায়খানা করতেছে, প্রচুর পায়খানা করতেছে, ওই দাদির ওই টাকাটা নিয়ে আমার এই জালের ভাইয়ের বউ ওনারের সাথে খুব কানাকাটি করার পরে উনি নিয়ে গেল। উনি আসলো, ওনারে নিয়ে ট্রেনে বসলাম। ট্রেনে বসার পরে আমার কাপড়গুলো কিন্তু এইখান থেকে এই মাথা থেকে ওই মাথা, এই মাথা থেকে সেই মাথা ভিজতেছি। শুধু বাকি আছে আমার আঁচলটা, যে আঁচলটা দিয়ে আমি আমার ছেলেটারে ঢাইকা রাখছি, দুধ খাওয়াইতেছি ট্রেনে বসেই। আমার ননাসা ছিল, উনি আবার ওই ঢাকায় কই জানি চাকরি করে, অভদ্র মহিলা। এই মহিলায় কি করলো, ট্রেনের মধ্যে দেখতে শুনতে খুব সুন্দর টুন্দর আর কি। তো বললাম যে আপা একটু নিয়ে যাইতে হইব। তুই নিয়ে যা, আমি ইঞ্জেকশন দিয়ে আইছি, এখন আমি পারুম না। অথচ তারই ভাতিজা কতখানি তারা আমার ওই বয়সে নির্মমতা দেখাইছে। রাত্র তখন 11টা, মালিবাগে এসে ডাক্তার দেখাই। ডাক্তারের পায়ে গিয়ে ধরি, স্যার যদি আপনি না বাঁচান তাহলে আমি আর বলতে পারবো না, আমার বলার আর ভাষা নেই। লোকটা খুব দয়া হইলো আমার দিকে তাকায়া, মনে হইলো যে না, বাচ্চাটাকে কিছু একটা করে দেওয়া উচিত। সে ওইখানে বার্লি টার্লি স্যালাইন ট্যালাইন যা লাগলো সে দিল। তার হাতে 500টা টাকা গুঁজে দিলাম, দিয়ে ওইখান থেকে রিক্সাটা নিলাম। দেখলাম না আমার ছেলেটা একটু ভালো হয়েছে, একটু ইমপ্রুভ হয়েছে। যখন ইমপ্রুভ দেখলাম যে না ঠিক আছে, তখনই তারে নিয়ে বেরোইতেছি। তখন বৃষ্টি, অজর জোর বৃষ্টি। ছেলেটারে এইভাবে ডেকে নিয়েছি, ঘু দিয়ে আমার শরীর মাখা, একদম মাখা, নাই কিছু নাই। তারপরে আসলাম মালিবাগের থেকে, বাসায় আসলাম বেবি দিয়া। বাড়ির গেটের সামনে পানি এতটুকু হাঁটু পর্যন্ত। নামলাম ভিতরে যাওয়ার পরে আম্মায় দেখে কই কিরে কই গেছিলি, কি হয়েছে? পরে কইলাম যে এই ঘটনা, তুমি আসিলা কই? তোর নানিকে বাসায় গেছিলাম। আচ্ছা ঠিক আছে। তো মা কইলো যে তুই আমার কাপড়টা পর, হাত মুখ ধুইয়া কিছু খাইয়া পোলালে শো। আমি মাত্র কাপড়টা ছাড়ছি, এর মধ্যে হন এ বাড়ি থেকে ভূমিকম্প চলে আসলো। ভূমিকম্প এমন যে সেই ভূমিকম্প এক্ষুনি যাইতে হবে। গেলাম এই অবস্থায়, না খাওয়া। তো এই অবস্থায় যাওয়ার পরে গিয়ে বসলাম, বাচ্চাটার দুধ খাওয়াই দিছি। আমার খাটের থেকে চুলে ধইরা নামায়া কি বলবো, আলনার যে স্ট্যান্ড গুলো আছে না, স্ট্যান্ডটা দিয়ে আমার পিঠ গুলা, আমার শরীরটা ফাটায় ফেলাইলো। এই বরিশাল। হ্যাঁ কই, তখন তুই কই ছিলি রে? সারাটা দিন কই ছিলি তুই? তোর বাচ্চাটা তো মরে যেতেছিল, এটা তোর বাচ্চা, তুই কস তোর বাচ্চা, আমার কি এখানে কোনো কিছুই নাই? পরক্ষণে আমি যখন সকাল হয়
মারধর শেষ, এক পর্যায়ে মারধর শেষ। রাত্রে ওই খাটের ওই কোনায় গিয়ে শুয়ে থাকি, আমার কেউ ধরে না। আমার যে এইভাবে মারে ওই বাড়িতে একটা মানুষ আমার ধরে না। ইস্যুটা কি, মারলো কেন আপনাকে? আমি আমার ছেলেটারে নিয়ে কেন গেলাম, বাচ্চাটারে ওরে না কই আমি কেন নিয়ে গেলাম? তখন আমার সেলফোন ছিল না, তখন তো আমার কোনো চিঠি লেখার কোনো ব্যবস্থা ছিল না, তখন আমি কারো বলার ছিল না। আমি তো তোর ভাইরে বলে গেছি, তুই তো আমার জিজ্ঞাসা করলি না কেন কি করলাম, খামা খায় এসে এই কাজটা করলো আমারে। পরে বাচ্চারে নিয়ে শুয়ে রইলাম। সকালবেলা উইঠা বাচ্চাটারে দুধ খাওয়াইতেছি আর বারান্দা বইসা চুপ করে রয়েছি। পরে আমার ফুপু দেখছে, ফুপু আসছে, কিরে তুই বড় সুস্কে কি হয়েছে? পোলার মা এমন কয়া কি হয়েছে? পোলার মা কই তোমার ফুপু আর কি দুষ্টুমি করে। আমার ফুপু কিন্তু আমার ফুফাতো ভাইয়ের জন্য নিতে চাইছিল, তাও পাগলামি করে দেখা নেয়নি। তো যাই হোক, ফুপুর মুখের দিকে তাকাইতে দেরি, আমার চোখ দার পানি পড়তে দেরি না। যখন আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে তখন ফুপু বুঝছে যে না, আজকে তো কিছু হয়েছে, মেয়েরা কিছু করছে। পরে পিছন দেয় এসে দেহে আমার এই মাথা থেকে এই মাথা ফাটা। পরে বকছে আমার ফুপু, বাবুর মা এরকম করে তো এই মেয়ের এর লিগে তো বিয়া দেয় নাই, তোমরা কেমনে এই কামটা করলাম? আর বাপে হলে তো তোমাকে ফাইরা লাইব ঠাই। কম নির্যাতন করে নাই এই বরিশালার আমারে, কম নির্যাতন করে নাই, অনেক নির্যাতন করছে, অনেক অনেক, যে কল্পনার বাহিরে। আমার মতন মেয়েরা দিয়ারা থালা বাসন ধুয়েও ভাত খেয়েছে, ঘর মুছেও ভাত খেয়েছে, মশলা ফেসে ভাত খেয়েছে। অনেক সময় গিয়ে পাতিলে ভাত পাইছে, অনেক সময় গিয়ে পাতিলে ভাত পাইনি। কিসের মধ্যে আমার বাবা আমারে দিল। পরে যাক এভাবে চলতে লাগলো। ওই লোকটা আসলে কি বলবো, কেমন জানো, ওর কোনো একটা মানুষের প্রতি একটা মানুষের স্যাম্পেথিক থাকতেই পারে, একটা মানুষের একটা থাকতেই পারে না। ওর স্যাম্পেথিকটা কখন দেখতে পেলাম গিয়ে আমি, যখন এটা হলো আপনার 2005-এর ঘটনা, মনে হয় 2005-4-এর দিকের ঘটনা, 5-4 সামহাও, আমার সঠিক এই মুহূর্তে খেয়াল নাই। তখন সে কি বিভীষিকা কান্না, মানে অনেক কিন্তু চড়াই উতরে গেছে এর মধ্যে দিয়ে। আমার বাসা আলাদা হইলো, শ্বশুরবাড়ি থেকে একদম আলাদা হইলাম। আলাদা হওয়ার পরে সেখানে বন্ধু বান্ধব আসা শুরু করলো। তারপরে সে বাসা ভাড়া দিতে পারে না ঠিক মতো, তারপরে কি বলে বাচ্চাদের খাবারটাও ঠিক মতো দিতে পারে না। এক পর্যায়ে একটা কষ্টই গেছে, একটা ভূমিকম্পই গেছে আমার উপর দিয়ে, যখন চাকরিটা চলে গেল লোকটার। চাকরিটা চলে যাওয়ার পরে তখন আর ঘরে খাবার টাবার ছিল না। তো কান্নাকাটি করে বাবার বাড়ির থেকে, তখন ছোট জন পেটে, বাবার বাড়ি থেকে 1.5 লক্ষ টাকা আনলাম। 1,40,000 টাকা ওরে দেওয়া হইলো, আর 10,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে দিব। কারণ আমি মানুষের বাড়িতে যাই, দূরে দূরে মানুষের বাড়িতে যাই। তো এটা যেমন আমার নিজের কাছেও খারাপ লাগে, আমার বাড়ির যে অবস্থান সেখান থেকে এটা কেমন যেন, মানে লোকজন কেমন চোখে যেন দেখে। তো যাই হোক, আল্লাহর কি কৃপা, ছেলেটা হওয়ার জন্য আরো 10,000 টাকা আম্মা দিল। আপনি যে জায়গাটায় আছেন, গল্পের জায়গাটা এখন এরকম যে আপনারা দুজন আলাদা থাকেন, আপনার হাজবেন্ড তার চাকরি চলে গেছে, খুব ক্রিটিক্যাল একটা মোমেন্টের মধ্যে আপনারা আছেন। তখন আপনার সংসারে কয়জন ছেলে মেয়ে? আমার এক ছেলে পেটে, এক ছেলে দুনিয়াতে। তখন আরেকটা ছেলে আসে পেটে। ওকে, তো ওই সময় আপনারা ফাইট করছেন? হ্যাঁ, ওই সময় আমরা জীবনের সাথে ফাইট করতেছি। ওকে, তো যখন খাবার টাবার নাই ঘরে, ও মারে গিয়ে ফোন দিয়ে বললাম যে ঘরে খাবার তো নাই, আর কি করুম, এটা ব্যবস্থা করা তো। পরে মা আইলো, আইসা কিছু খাবার টাবার দিয়ে গেল। এখন হেন দিয়া ঘরের ভিতরে ঠান্ডার দিন, শীতের লেপ নাই ভাই। তো যখন লেপ নাই, ওই মানুষটা থাকে কিসের মধ্যে, তো যখন মারে বললাম মা একটা লেপ দিয়ে যাইও, তখন মায় কি করলো, মা ল্যাপটা দেখায় লই এলো। পাশে যে এই কাকারা আছে, কাকারা জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, কি হয়েছে। তো মায় কইলো যে দিছিলাম তো ভালো বুঝছে, কি করলো, মেয়েটা লাইফটা শেষ করে দিল। যাক, আল্লাহ বিচার করবো। তো এই কথাবার্তা কি জানি আরো বলছে। এই কথাটা আবার কি করছে, ওরাই এই কথাটা এই লোকের কাছে লাগাই দিছে। এই কথাটা লাগাই দেওয়ার পরে আমার তো দিয়ে গেল গা। পরের দিন আবার আমার এই যে আমার পায়ে দাগ, আজও দাগ, এইখানে ফিরি দিয়ে বাড়ি, রক্তে ভাইসা গেল আমার সব। মানে আপনার গায়ে হাত তুলতো, র্যান্ডমলি হাত তুলতো প্রচুর। শুধু হাত তুলা সে শান্ত তা না, সে কোনোদিন বলতে পারবো না যে আমার একটা ভালো একটা কাপড় পরাই দেখছে, বলতে পারবো না। এটা তার আচরণ ছিল রুডলি আচরণ আমার সাথে, মানে এমন কিছুই জানে না ভাব।
কিন্তু কিছু কথা যে বলতো, যে কথা বললে মানুষ আত্মহত্যা করবো, তো সেটাই বললাম যে দেখেন, আপনারা যখন এটা শুনবেন বা জানবেন, আরো যারা আছেন, আমাদের দেশের মানুষ যারা আছেন বা আমাদের আশেপাশে যারা আছেন, যারা দুষ্ট লোকগুলো আমার সাথে দুষ্টুমি করার অনেক চেষ্টা করছেন, যারা আমার খারাপ বানানোর জন্য অনেক চেষ্টা করছেন, অনেক প্রচেষ্টা করছেন, তাদের তো সব বিফল, তাই না? তারা আপনারা আসলে কিছুই লুটে নিতে পারেননি। কিন্তু ঘটনা হয়েছে কি, আমি এটা শিকার হয়েছি, আমি কিন্তু এটা শিকার হয়েছি, আপনারাও কিন্তু শিকার এটা হইেন না। আমারে শিকার করছেন, আপনারা শিকার হইেন না। আমার ক্ষতি হয়েছে, আপনার মেয়েদের যেন ক্ষতি না হয়। আমরা ব্যাকগ্রাউন্ডে আছি, ইনফ্যাক্ট কখনোই সিক্রেটস এর ব্যাকগ্রাউন্ড এত বড় হয় না। আজকে সিক্রেটস এর ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় হয়েছে, এবং আজকে আমার কেন জানি বলতে ইচ্ছে করছে যে এই গল্পটা যতক্ষণ সময় লাগে চলুক, আমাদের সময়ের একটা সীমাবদ্ধতা আছে আমরা জানি, তারপর আমি চেষ্টা করব কন্টিনিউ করার জন্য। ওকে, যেখানটায় আমি ছিলাম কন্টিনিউ চলছে এরকম। তো এরকম যখন কন্টিনিউ হইতে শুরু করলো, আমার ছেলেও কিন্তু মোটামুটি ছোটজন হাঁপুড় দেওয়া শুরু করলো আস্তে আস্তে। যখন হাঁপুড় দেওয়া শুরু করলো, আস্তে আস্তে হাঁটা শুরু করলো, ধরেন এই পর্যন্তই হাঁটা শুরু করলো। হাঁটা শুরু করার পর দিয়ে আমার কাছে আর ভালোই লাগলো না, আপনার husband-কে? আমার আর ভালোই লাগলো না। আমি ছোট ছেলেটা হাঁটা শুরু করলো, তখন আমার পাশের এক মহিলা ছিল, খালা বলতাম তারে, সে আমারে বোঝানো শুরু করলো, এইভাবে তো জীবন চলতে পারে না। যেভাবে ধোপার মতো মারে, এইভাবে ধোপার মতো মারলে তো মানুষ বাঁচে না। তুই মা এক কাজ কর, ছেলেদেরকে তোর বাবার বাড়িতে পাঠাই দে, তুই বাইরে যা গিয়া। এই বাইরের ভূত আমার মাথায় ঢুকলো। দেশের বাইরে? দেশের বাইরে। ওকে। দেশের বাইরের ভূত আমার মাথায় ঢুকলো। তো ছেলেদেরকে নিয়ে আবার একটা আমার ছিল কি, মানে খুব শখ ছিল, আমার ছেলেদেরকে আমি রাজপুত্রের মতোই পালবো। বাচ্চাদের প্রতি, সংসারের প্রতি একটা কেমন যেন একটা আসলো যখন। তো ছেলেদের নিয়ে আমার কিন্তু দুনিয়াদারি আর কিছুই রইলো না, শুধু ছেলেরা, দুটা ছেলেই। আমাদের ওইখানে অনেক সরিষা খেতে হইতো, তো ওইখানে ফুল টুল হইতো। ছেলেদেরকে খেলার জায়গা তো আর নাই, কি খেলতে দিব? ছেলেদের নিয়েও যে আমি আগে যে খেলা খেলতাম, ছেলেদেরকে নিয়ে খেলতাম। তো খেলার ছলে সন্ধ্যা হয়ে যেত। তো একদিন হঠাৎ করে ওই যে আমি ক্লাস 6-এ থাকতে, আমি একটা ছেলে ছিল আমাকে পড়ানোর চেষ্টা করছিল। তো উনি যে আবার আমার পেছনে পেছনে তার ভেতরে যে এত কিছু, সেটা তো আমি জানতাম না। দেখা হইলো, দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করলো, এটা তোমার বাচ্চা? আমি বললাম হ্যাঁ, এটা আমার বাচ্চা। হাজবেন্ড কি করে? আমি বলতে পারি না। ইনলোর করা শুরু করলাম, বলতে পারি না। মানে রকচটা হয়ে গেল আস্তে আস্তে। কেমন ওই যে বললাম না, যেগুলো তিক্ততা সহ্য করতে করতে আমি নিজেই তিক্ত হয়ে গেছি। পরে বললো আচ্ছা ঠিক আছে। পরে বললাম ভাইয়া, যদি দেখেন যে কেউ বিদেশ নেয়, এটা ভালো কোথাও, তাহলে আমি চলে যাব, ব্যবস্থা করে দেখেন। বিরতি নেব আরেকটি প্রিয় শ্রোতা। শুনছেন সিক্রেটস। আজকে এখানে কনফেস করছে কিংবা নিজের জীবনের সিক্রেট নিয়ে লাখ লাখ মানুষের মুখোমুখি হয়েছে সোনিয়া। তিনি এসছেন নারায়ণগঞ্জ থেকে। আমরা একটা বিরতি, মাত্র 2 মিনিটের একটা বিরতি নেব, শর্টকাট ফিরে আসছি। আপনারা শুনছেন ঢাকা FM 90.4 উইথ মি আরজি কিবরিয়া। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 0961001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। আমরা যেখানটায় ছিলাম সেখান থেকে আবারও ফিরতে চাই। আপনি আপনার কোন এক শিক্ষক এক সময়ের, তাকে বললেন যে যদি কেউ বিদেশে পাঠাতে পারে তো সে যেন আপনার জন্য একটু চেষ্টা করে। হ্যাঁ, বলেন তারপর। তো উনি হাসি দিয়ে চলে গেল। আমিও বাচ্চাদের নিয়ে শুনে করে হাঁটতে 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 বাসায় আসলাম। আসার পরে হাতটা মুখ ধুইলাম, খাওয়া দাওয়া করলাম। এর কিছুক্ষণ পরে ওই ভদ্রলোক আসলো। আসার পরে জিজ্ঞাসা করে, কই গেছিলি? এই ভদ্রলোক মানে আপনার হাজবেন্ড? হ্যাঁ, কই গেছিলি? কেন কই গেছিলাম মানে? তুই কই গেছিলি? আমার বাচ্চা নিয়ে হাঁটতে গেছিলাম। কয় না, বাচ্চা লোক এত হাঁটতে যাচ্ছে, তুই কই গেছিলি এটা কো। তা আমি বললাম যে এটা কোনো কথার মতো কথা বললো না, দেখেন আমি কিন্তু এইখানেই ছিলাম।
পরে বললো যে না আমি তো অনেকক্ষণ ধরে আসছি, তোর পাইনি বাসায়। আমার পান না, এটা একটা কথা হইলো? হ। আচ্ছা যাক, সে আর কিছু বলেনি আমার সেদিন, কিচ্ছু বলেনি। পরে আমার ভেতরে একটা ভয়, এই বুঝি সে আমার মারলো, এই বুঝি সে আমার মারলো। আমি আজও কিন্তু ভয় পাই। আপনার গায়ে যে এরকম অত্যাচার করতো, আপনি আপনার বাবাকে এটা জানাতেন না? ফ্যামিলি কাউকে জানাতেন না? সুযোগ নাই, বাবা দেশের বাইরে, মা তো নাই। মা তো দেখলে বলে যে আচ্ছা ঠিক আছে এরকম না এরকম, কারণ তার উপরে গিয়ে যদি পড়ি। রাইট। আমি তো এগুলো বুঝতেই পারি নাই। ওই যে বললাম যে আমার সেই জ্ঞানটা ছিল না। ফুপুর বাড়িতে যাব, কে কাঠটা রাখে, কে কাঠটা খাওয়ায়, যাই হোক ফরগেট। তারপরে এই যে ভয়, এই ভয়ে 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 হঠাৎ করে বললাম আমারই এক কাছের এক লোক সেল্লাপাড়ে বললাম সেল্লাপা এই ঘটনা আর তো পারি না, বাবাও খবর টবর নিতেছে না, ফোন টোন যে দিমু, বেটা তো দেশের বাইরে, কেমনি কি করুম, আবার বাবা শুনলে তো মারতে শুরু করবো। তো এইদিকেও মায়ের এইদিকেও মায়ের, আমার জীবনে এদিকেও মায়ের ওইদিকেও মায়ের, দুজনের দিকে মায়ের। তো এত মায়ের মধ্যে আমি হয়ে গেছি ওই যে ভলিবল খেলে না, ভলিবল হয়ে গেছি। তো এর মধ্যে দিয়ে পাসপোর্ট করতে হবে, টাকা নাই, আমি টাকা দেবো কোত্থেকে, আমার তো টাকা নেই। পরে আমার একটা আংটি ছিল, সেই আংটিটা বিক্রি করলাম, এঙ্গেজমেন্ট আংটি। আচ্ছা, পাসপোর্টটা আপনার জন্য? হ্যাঁ, বিক্রি করলাম, বিক্রি টিক্রি করে দিলাম পাসপোর্ট করার জন্য। সেই সেলিনা আপা, আমি জানি না আমার পূর্ব শত্রুতা কার সাথে আছে, এটা কি আমার বাবার জন্য না আমার দাদার জন্য না আমাদের জন্য। আসলে আমার তো কোনো শত্রু থাকার কথা না, আমি কারোর সাথে তো দুষ্টুমি করি নাই, শত্রুতা আমি করি নাই, কিছু করি নাই। তো সে যেন কি জন্য এই কাজটা করলো আমি জানি না। সে নকল বিয়ের এই সেই বইলা আমারে এই কনভিন্স করলো, সে আমার বললো কেউ জানবে না, কেউ বুঝবে না, সে সম্পূর্ণ কমপ্লিট করলো। তো কমপ্লিট করার পরে সে এক পর্যায়ে গিয়া যাওয়ার কথা বলছে, আচ্ছা পরে ওই লোকের সাথে কিন্তু আমার ওই যে স্যারের সাথে আমার কিন্তু কোনো দৈহিক কোনো সম্পর্ক ছিল না, দৈহিক কোনো সম্পর্ক নাই, সাংসারিক কোনো সম্পর্ক নাই, তার সাথে সামাজিক যে একটা সম্পর্ক সেটাও নাই, জাস্ট ওই যে একটা সিগনেচার যে ওই যে আমাকে বাইরে নিয়ে যাবে, মানে ফলস বিয়ের কথা বলে। ওকে ওকে ফাইন, আমাকে একটু জিনিসটা খুলাসা করে বলেন। হ্যাঁ, আমি বলেন। আমি আমি একটু আমাদের যারা শ্রোতা রয়েছেন তাদের জন্য যদি একটু বোঝাতে চাই বিষয়টা। একটা যেটা হচ্ছে যে বাইরে যাওয়ার জন্য আপনি পাসপোর্ট করছেন, এটা আমি হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, তো বাইরে পাঠাচ্ছে আপনাকে কে? এটা ছিল আমার আমি যে বাসায় ছিলাম ওই বাসার পাশে একটা ফার্ম ছিল, মুরগি ফার্ম, হ্যাঁ। ওই ফার্মে থাকতো এই মহিলা। ওকে, আচ্ছা, তো এই মহিলার খোঁজটা আপনি পেলেন কিভাবে? উনি যে আমার বাসায় আসতো পানি নিতে। হ্যাঁ, উনি আপনাকে জানালো যে উনি লোক পাঠায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো উনি লোক পাঠায় এবং ওনাকে বিশ্বাস করে আপনি টাকা পয়সা দিলেন? টাকা দিয়েছি। হ্যাঁ, কত টাকা দিলেন? 5,000 টাকা দিলাম মাত্র? মাত্র। এই টাকা দিয়ে উনি বিদেশ পাঠাবে এরকম না কথা? না না, তাহলে? এই টাকা দিয়ে সে আমার পাসপোর্ট করে দিবে। আচ্ছা, তারপর বিদেশ যেতে কত লাগবে বা কি অবস্থা এগুলো কিছু বলেছে? হ্যাঁ বলেছে 30,000 টাকা লাগবে। 30,000 টাকা দিতে হবে। কোথায় পাঠাবে আপনাকে? আমাকে পাঠানোর কথা ছিল দুবাইতে। দুবাইতে? আর আপনি এই বিষয়টা গোপন করবেন আপনার হাজবেন্ডের কাছে? সবার কাছে গোপন করে আপনি হঠাৎ করে চলে যাবেন? হ্যাঁ, আমার সিগনেচার লাগবে, তারা আমার সিগনেচার নিয়েছে। আচ্ছা, এই পর্যন্তই তাদের সাথে আমার রিলেশন। আচ্ছা, এর বাইরে তাদের সাথে আমার কোনো রিলেশন নেই। কিন্তু আপনাকে বাইরে যেতে হলে দেখাতে হবে সাহেব আপনার হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ, ওকে, এটা তারা আমাকে বুঝাইছে। আচ্ছা, তারপর? এই বুঝটা তো আমার ছিল না Okay. আসলে, এইভাবে মানুষ কিভাবে কি করে। ওকে, পরে আমার আম্মা ফোন দিল, তুই কই? বললাম বাসায়। আচ্ছা ঠিক আছে। তো সাহেব এই যে ঢুকলো বাড়িতে ঢোকার পরে সে আর বাড়ি থেকে বের হয় না। কোন সাহেব? বাচ্চার বাবা। মন ভাব ধরে যেমন ওই যে রোমিও জুলিয়েট আলাদা হইলে যেরকম মজনু লাইলের মজনু এরকম বলে কি ভাবটা একটা ধরে না, ওরকম একটা ভাব দিল যেমন সে আমার কত চেনা, কত ভালোবাসার মানুষ, কত যে সে আমার ভালোবাসে, আসলে কিন্তু কিছুই না, ঘোড়ার ডিম। পরে যাই হোক 4 দিন সে আমারে কিচ্ছু বলে না, সে বাসা থেকে লড়েও না। কি ব্যাপার, কি হয়েছে? কয় দোকানে যাবো না, শরীরটা ভালো না। আমি দেখতেছি ভালো, দিব্যি সিগারেট খাইতেছে, দিব্যি ভালো আছে, ভালো নাই, তার মানেটা কি? পরে আমার খালা আমাকে জিজ্ঞাসা করে যে বাবা তুমি কি কিছু করছো? ছোট খালা যেটা ওই যে ইয়েতে থাকে, ডিএচএস থাকে, সেটা ফোন করছে আমারে। ফোন করে বলতেছে তুমি বাবা কিছু করছো? না তো। কয় তুমি কিছু করছো নাকি দেখো তোমার। না আমি কিচ্ছু করিনি। কে কি হয়েছে? তো সে আর কিছু বললো না, ওর ফোন দে, ভাইয়ের ফোনে
তো এইখান দিয়ে যে নিচে নিচে দিয়া আমার সৎ মায়ের সাথে অমুকের সাথে তমুকের সাথে সে একেবারে কনভেন্স করে সব কমপ্লিট করে অস্থির করে ফেলাইছে, তারাও যেগুলো করে ফেলাইছে এগুলো আমি কিচ্ছু জানি না ভাই। আমার হিসাব হচ্ছে এরকম, কে কি করলো এটা আমার দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে আমি হেনো টর্চারে এত টর্চার আর সহ্য হয় না, আমার যাইতে হবে। আমারটা আমি দাঁড় হয়ে তারপরে আমারটা যা করা লাগে আমি করবো। তো বাই দ্য ওয়ে এরকম চিন্তা ভাবনা নিয়ে এই করলাম। হেরা কি সুন্দর করে সব দুনিয়াদারি অস্থির করে লইল, মানে ভিতরে ভিতরে জেনে গেছে তারা। তার ভিতরে সব খুব কঠিন ভাবে মানে ই নিয়ে বসে আছে, আক্রমণাত্মক অবস্থা নিয়ে যে আমার সাইজ করবো। আসলে তো কিচ্ছু না, আমার বাবা এলো, আমার বাবারে আমার মায়া নাইলো, তোমার মাইয়া গেল আমি এই কাম করছে। তো বাবা বিশ্বাসের ভিত্তিতেই সে ধানার্দন টিকিট কেটা ধানার্দন দেশে আসে। দেশে আসার পরে সে আমার ডাকায়, দেশে আসার পর সে 10 মিনিটও দেরি করে নেই, এক্ষুনি ওরা টাকা, এক্ষুনি ওরা আসতে বল যে তোর বাবা যাইতে বলছে। তো গেলাম, যাওয়ার পরে আমার বাবা কি সুন্দর করে আমার ভাষণ দিল, যে ভাষণটি দিল এগুলা শুনলে যে কোনো মেয়ে হয় আত্মহত্যা করবো, না হয় তার পথ সে বেছে নিব। যাই হোক আনলিমিটেড কিছু কথা ছিল, তার মধ্য দিয়ে শুধু তার কয়েকটা কথা ভালো লাগছে। বাবা যদি তারপরেও এই কথাগুলো শোনার পরেও তোমার যদি যাইতে ইচ্ছা করে তুমি এই ছেলের সাথে চলে যাবা, এই এলাকায় আর কখনো আসবে না, তোমার চেহারা তোমার না দেখা যায়। তো আমি বললাম যে সবই ঠিক আছে, আমার কি একবার তোমরা কেউ বিশ্বাস করবে না? আমি কোরআনটা ছুঁয়ে বললাম আমি আসলে এইসব ব্যাপারে কিছু জানতাম না, আমি কাউরে বিয়েও করিনি, কারো শাদী করিনি, কিচ্ছু করিনি, আমি বুঝিই নেই, আমি এটা বুঝিই নাই যে আমার ব্ল্যাকমেল করা হয়েছে। পরে ওই ছেলে নাকি আয়সা বলতেছে যে ও যদি আমার কাছে আয়সা পড়ে ওরা আয়সা পড়তে বলেন, আমি ওরা নিব। বাবা এটা ইনকোয়ারির জন্য যাওয়ার পরে ওই যে কাজী যাকে বলে আর কি, ও হারামি যা পারছে তাই বলছে, যা যেভাবে যা করার দরকার, হয়তো কিছু টাকা পয়সা পাইছে আমি জানি না। তো এরকম করেই তো বাবা আমার নিয়ে গেছে সাথে করে। হ্যাঁ তুই যাস নাই নেই নাই, আমি বলতেছি যে আমি এটা ব্যাপারটা বুঝতে পারিনি, না বুঝার কারণে এটা হয়ে গেছে, কারণ বিয়ের সাথে তো কখনো করি নেই, বুঝবো কোথেকে। বাবা যেভাবে দিছে ওইভাবেই তো যেটা কইছে হেডি করছি। পরে দলেশ্বর যাওয়ার পরে যখন ওই লোকটা বলতেছে আমারে যে আপনি আমার সামনে সাইন করেন নাই, আমি হ্যাঁ আমি আপনার সামনে সাইন করছি, কিন্তু আমি তো আর জানি না এটা বিয়া নাকি, আপনি আমার বলছিলেন যে এটা বিয়া। ঠিক এই মুহূর্তে বাবা আর মা বসা রয়েছে ওইখানে, বাবাই কইতেছে চাওয়া রয়েছে যে মাফ করে দে, বুঝা নেই পোলাপন মানুষ। তো এই কথাটা করার পরে মা কইতেছে যা জামাইতে মাপ চা, আমার মা বলতেছে আর কি, মানে ছোট মা, যে জামাইতে মাপ চা। তো গেলাম মতো পরে আমি কি বলবো, আমার হয়তো সমগ্র বাংলাদেশ শুনবে, আমি জানি না যে এত বছর সংসার করার পরে এই লোকগুলা এত হারামি এত পশুত্ব তাদের ভেতরটা কেমন করে হয়। আমার বুকটার মধ্যে এমন একটা লাথি মারলো, আমি এইখান থেকে প্রায় 1 গজের মতো দূরে ছুটে গেলাম। আপনার বাবা মায়ের সামনে? বাবা মায়ের সামনে স্টিল। এই নিয়ে অনেক ধ্যান দরবার হয়েছে, ধ্যান দরবারে হয়তো বা কিছু চাওয়া পাওয়া ছিল, সেটা আমার বাবা পূরণ করে নাই। ঠিক 3 মাসের মাথায় তারপরও আমি আবার চেষ্টা করতে করতে ভাই আমি খুবই ক্লান্ত। 2টা বাচ্চা নিয়ে কোলে নিয়ে কাটার মধ্যে গিয়ে পেঁচায় পড়া যায়, তারপরও গিয়ে স্বামী সংসার করতে চাইছি, রাত 12টা 1টা পর্যন্ত গেটার সামনে বসে রইছি, তারপর স্বামী সংসার করতে চাইছি, কিন্তু এই লোকের মন গলে নাই। পরক্ষণে গিয়া আপনার ব্যাংকুলেনের দিকে যখন বাসাটা নেয়, ওইখানে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলতো। তো কথাবার্তা শুনতে শুনতে এক পর্যায়ে গিয়ে একজনের কথাটা আমার খুব মাথায় লাগলো, ধুইকা মরার চাইতে কিছু পায়া না তো কিছু হারায় মরা অনেক ভালো। লাস্ট ফিনিশিং আমার মাথায় চলে আসলো। আমার বোন যায় বাচ্চাটাকে দেখতে, আমার বোনের বাচ্চাটা দেখতে দেয় না, অসভ্য আচরণ করে, ওটারও কিন্তু 2-3টা বিয়ে হয়েছে। পরে যাই হোক আল্লাহ করছে, আমি খুব খুশি হয়েছি। পরক্ষণে ওই আমার বোনটা দেখতে দিল না, তাই আমার বোনে আবার খুব কান্নাকাটি করলো, যে বোন আমার বাচ্চা 2টাকে আজও পর্যন্ত মায়ের স্নেহ দেয়, ওই বোনটা আমার বাচ্চাটা দেখতে দেয় না। পরে আমি বললাম তুই বাসায় যা, আমি ধৈর্যের বাঁধ ভাঙতেছি, আর হবে না, যা হয় এসপার একবার হবে, যা বাসায় যা, তুই কান্দিস না। ছোট বোনের কান্নাটা দেখে না আমার মাথায় খুব আঘাত লাগার পরে ও হারামি পরের দিন আমার মা এসে কি ব্যাপার, নাতিকে দেখতে দেয় না, কি ব্যাপার, কি হয়েছে, কি আসে বিষয়। পরে আমার কয় শোন, তুই যদি তোর বোনের কথা শুনোস তাহলে তুই সংসার করতে পারবি না, আর যদি সংসার না করতে চাস 2 বাচ্চা লই যাইস, তোর কিন্তু আর বাচ্চা কাচ্চা হইব না,
চিন্তা করছেন কতটুকুন সে অমানবিক কথাবার্তা বলে। সে কিন্তু আবার এই ধরনের থ্রেট সেই মুহূর্তে দিচ্ছে। বাচ্চা কাচ্চা হবে না মানে? সে যে আবার কি করছে আমি তো আর জানি না। অবশ্য একবার করাইছিল, তো যাই হোক এইভাবেই করতে গিয়ে হঠাৎ করে তখন এটা বাড়িতেও আসার পরে খুব একটা শান্তি আর আমি পাই না। জি। হঠাৎ করে তারপর ডিভোর্সের সিদ্ধান্তে আমি চলে যাই। আপনি ডিভোর্সের সিদ্ধান্ত নেন? হ্যাঁ, আমি ডিভোর্সের সিদ্ধান্তে চলে যাই। তো আমি ডিভোর্স করে দিই। ডিভোর্স করে দেওয়ার পরে বাচ্চাদেরকে রেখে আমি কাজের সন্ধানে নামি। তো কাজের সন্ধানে নামতে গিয়ে দেখা গেছে যে এইখানেও আমার অনেক ধরনের ঘটনা ঘটে গেছে। ফাইন, আমার কোশ্চেনটা হচ্ছে সিক্রেটসটা কোথায়? আপনি যে কারণে আজকে এখানে এসেছেন সেটার একটা বিশাল ব্যাকগ্রাউন্ড আমরা এই দেখলাম। যে দিয়ে যাচ্ছি আমি এই ফাইন, মুহূর্তে। এই আমি আপনাকে প্যাসেজটাতে আমরা ঢুকবো। তার আগে আমরা প্রিয় শ্রোতা একটা ছোট্ট বিরতি নেব। আজকে নাথিং টু সে, মানে আমি স্পিচলেস হয়ে গিয়েছি যে একটা মানুষের জীবনে, আমি জীবনে বহুত জীবন গল্প শুনেছি এবং এমন কিছু কিছু গল্প শুনেছি সেগুলো অনের আনতে পারিনি। সেগুলো নিয়ে হয়তো ভবিষ্যতে একটা কাজ করব, একটা বই আকারে আপনাদের জন্য আমার একটা প্ল্যান আছে যে অপ্রকাশিত 10টি গল্প নিয়ে, 10টি হতে পারে, 12টি হতে পারে, 15টিও হতে পারে, এবং সেটা যে আরো কত ভয়াবহ, কত দুর্ধর্ষ হতে পারে সেরকম একটা বই হয়তো বা আপনাদের হাতে তুলে দেব। জীবনে একটা ইচ্ছা আছে এবং সেটা নিজে হাতে লেখার ইচ্ছা আছে। এই বইগুলো সাধারণত ফরমাইশি থাকে, কেউ একজন লিখেন, আমি নিজে পড়ে একটু হলেও দেখি যে কি আছে ভিতরে, ঠিক আছে কিনা। কিন্তু এই বইটা আমি নিজে হাতে লিখতে চাই। যাই হোক, সেটা অন্য এক গল্প। আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র কয়েক মিনিটের। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 096110010224। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। বিরতির পর আবারও ফিরে আসছি, মাত্র 2 মিনিটের বিরতি। ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। এবং আজকে যে জীবন গল্প, যার জীবন গল্প আপনি শুনছেন, তিনি হচ্ছেন সোনিয়া। আমরা কথা না বাড়িয়ে সোনিয়ার কাছে আবারও ফিরছি। হ্যাঁ, তো ডিভোর্স আপনি দিলেন, এর পরের জীবনটাতে আমরা ঢুকতে চাই এবং একই সাথে আপনার সিক্রেটটা আসলে কোথায়? ডিভোর্সটা কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত সবকিছু মিলাই হয়ে গেছে, আমি নিজেই করে দিয়েছি। তারপর ওখান থেকে 3 মাস আমার জীবনযাত্রা খুবই কষ্টের, খুবই কি বলে, আমার মনে হয় না কোনো নারী এতটা কষ্ট করতে পারছে কিনা আমি জানি না। আমি অনেক সময় না খায়াও রাত্রে দেখা গেছে যে প্রাইভেট কারেও আমি ঘুমাইছি, দেখা গেছে বাড়ির ভিতরে ঢুকতে পারি নাই, বাড়ির বাইরে ঘুমাইছি, আম গাছের নিচে ঘুমাইছি। মানুষের যে কিছু কিছু মানুষ আছে যারা আজও আমার খুব ভালোবাসে, তাদের বাসায় মাটির মেঝেতে শুয়ে আমি ঘুমাইছি ছালার উপরে। তো এরকম ভাবে আমার 3 মাস কেটে গেল। আমি আপনাকে একটা খুব ডেয়ারিং কোশ্চেন করতে চাই, ইফ ইউ ওয়ান্না ফেস, এই 3 মাসে আপনি অর্থ রোজগার করেছেন কিভাবে? হ্যাঁ, আমি সেটাই বলতেছি। তো দেখা গেছে যে আমার কাছে কিছু ব্যালেন্স ছিল, সেই সাপেক্ষে দেখা গেছে মামার বাড়িতে গেছিলাম। বড় মামার কাছে আসলে মুখ খুলে বলতে পারিনি, কিন্তু তার কাছ থেকে হাত পেতে কিছু টাকা নিয়েছিলাম। হ্যাঁ, তো ওইটা দিয়ে আর কি আমার আস্তে আস্তে রানিং হলো। বাড়িতে জায়গা পাননি থাকার? না,
তারপরে আস্তে আস্তে আপনার এই বেসিক যাওয়া শুরু করলাম। বেসিক যাইতে যাইতে গিয়ে দেখা গেছে হঠাৎ করে একটা কিছু ওই যে আপনার স্টক লট বলে যেটাকে, স্টক লট নিয়ে কাজ করা শুরু করলাম একটু একটু করে। তখন দেখা গেছে যে কিছু বিক্রি করতে পারলে 200-500 টাকা পাই, 1000 টাকা পাই। কখনো দেখা গেছে ছেলে যে- দুটো কি আপনার সঙ্গে ছিল? না 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 না, ওরা না, রেখে বাচ্চাদের- দিয়েছে? বাচ্চাদেরকে রেখে গেছি আমি। আচ্ছা, তো বাচ্চাদেরকে রেখে না গেলে আমি খাবো কই, তাদেরকে রাখবো কই? তারা তো একভাবে থাকতে পারবে, এই জীবন সময়টাতে জীবিকা করতে আপনি আপনার পারবে। বাবার বাড়িতেও জায়গা পাননি বা আপনি না। যাননি, না, আপনার ডিভোর্স হয়ে গেছে এবং আপনার এলাকার লোকজন সবাই মোটামুটি বিষয়টা জানতো। এই সময়টাতে মানুষ সুযোগ নেওয়ার জন্য ওত পেতে থাকে এবং আপনি নিজের জীবনে সেটা অনেক বিশ্রীকর অবস্থা ছিল, বিশ্রীকর অবস্থা ছিল, যা বলার মতো না। কিন্তু আমি তারপরেও ঘাত প্রতিঘাতের পরেও আমি আমাকে কখনোই মচকাইনি। এই আস্তে আস্তে ওইখান থেকে আজকের এই আমি। আপনার অপরাধটা কোথায় তাহলে, ভুলটা কোথায়, আমার সিক্রেটসটা ভুলটা কোথায়? ছিল আমার বাবার কাছে। বাবা, আমি বলবো তুমি আমাকে বোঝো নাই, আমিও তোমাকে বোঝাইতে পারি নাই। এখানে ছিল আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং। বাট আমার কথা হচ্ছে যে আমার মতো করে বা তোমার মতো করে কোনো বাবা যেন তার সন্তানের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং না রাখে, এবং এটার একটা রেজাল্টও দুষ্ট দাঁড়িয়েছে। লোকের খপ্পরে যেন না পড়ে। রাইট, এটার একটা রেজাল্টও দাঁড়িয়েছে। আমরা যদিও ওই জায়গাটায় বারবার আসতে যাচ্ছি ঘুরিয়ে পেঁচিয়ে, অনেক লম্বা সময় নিয়ে, সেই জায়গাটায় আমরা ঢুকতে চাই। তো আমি একটু সাম আপ করতে চাইবো, কারণ যেহেতু শেষের দিকে চলে এসেছি। আপনি ওখান থেকে বের হলেন আপনার হাজবেন্ডের জায়গা থেকে, নিজের পায়ে ইনকাম দাঁড়ানোর চেষ্টা করছেন। চেষ্টা করতেছি। ওই সময় বাবা আপনাকে কি মানে সাপোর্ট দেয়নি বা বললো না যে তুমি নতুন করে জীবন শুরু করো, আমি তোমার জন্য কিছু একটা করি? না না, বাবা আমাকে প্রতিনিয়ত আটকায় রাখার চেষ্টা করতো। আচ্ছা, আটকায় রাখার চেষ্টা করাতেই আমি থানার একটু সাহায্য নেই, বাসায় পুলিশ টুলিশ আসে। এটা মানে আমার ঘটনাটা কি আমাকে একটু বলেন ছোট করে। আমি যখন চাকরি করার চিন্তা ভাবনা করি বা আমি যখন বের হয়ে আসার চেষ্টা করি, তখন বাবা আমাকে আটকায় দেয়, ঘরের মধ্যে আটকায় দেয়, মারধর করে, আটকায় দেয়। ডিভোর্স হবার পরে? না না না, এটা কি ফার্স্ট হাজবেন্ড থাকা অবস্থাতে? আমার থার্ড হাজবেন্ডের সাথে থাকে। থার্ড হাজবেন্ড? থার্ড। সেকেন্ড হাজবেন্ড কি হলো তাহলে? ওটাকে হাজবেন্ড বলবো না, মানে ওটা তো প্রতারণা ছিল। মানে এটাই, এই second এটা husband- সমাজ যেভাবে নেয় আর কি। সেকেন্ড হাজবেন্ডের প্রতারণার ঘটনাটা কি ছিল? ওই যে ও ওকে, সো এটা তো আসলে হাজবেন্ডই না। না। ফাইন, সো আমি যেটা জানতে চাচ্ছি আর যে দ্বিতীয় হাজবেন্ড বলতে যার সঙ্গে আপনি এখন আছেন। এখন আছি। ফাইন, সো এই জীবনে যাওয়া এটাও নিশ্চয়ই আপনার বাবা জানতো না যে আপনি কাকে বিয়ে করছেন। না না, আপনি নিজের ইচ্ছাতেই বিয়ে করেছেন। এখানেও কিছুই নিশ্চয়ই করার নাই। আমি দেখা গেছে যে যে এত দুষ্ট লোক, এত মানুষের চোখ, আর আমি জানতাম না যে আমি এতটুকু মানে কি বলে সুন্দর বা এত কিছু, এটা আমি জানতাম না। তারা যে আমার পেছু কেন নিত সেটাও আমি জানতাম না, আমি জানতে পারলাম। তো আমার কিছু করার নাই, তো এই সমাজ তো আমাকে ঠিক থাকতে দিচ্ছে না, দিবে না, তো আমি বিয়ে না করে যাবো কোথায়? আমার তো একটু গাছের দরকার, অবলম্বন দরকার। অবলম্বন দরকার। তো আপনি এই লোকটাকে বাঁচলেন কেন? ওকে আমার ভালো লাগছে, হ্যাঁ ওকে আমার ভালো লাগছে। ওর প্রতি আমি আসলে কৃতজ্ঞ যে সে আমার কি বলে কোনো পরিচয় জানে না, সে আমার কিছুই জানতো না। আমার বাবার বাড়ি কই, আমি কিভাবে কি, সে জানতো না। এর জন্য তার কাছে আমি কৃতজ্ঞ। কত বছরের সংসার আপনাদের? আমাদের বর্তমানে চলতেছে রানিং 13 বছর পার হয়ে 14 বছর পার দিচ্ছে। আপনাদের এই সংসার জীবনে কোনো বাচ্চা কাচ্চা আছে? না না না, আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই। সো এখানেও তো আপনি একা। একা, এই একা 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 থাকতে থাকতে দেখা গেছে যে ওর সাথে আমার আসলে ফিজিক্যালি বলেন আর যাই কিছু বলেন সবকিছু মিলায় দেখা গেছে তার সাথে আমি মাস 3 সংসার মানে একসাথে করছেন? থাকি কিনা সন্দেহ। বাকি সময়টা একাই। ও কোথায় থাকতো? বড় ওয়াইফের এখানে, ওকে এখানে বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে সময় দিতে হয়, ওকে। তাদেরকে দেখাশোনা আছে, ব্যবসা বাণিজ্য সো আছে। নামমাত্র একটা সাইনবোর্ড যেটাকে বলে। না, আমি তাকে সাইনবোর্ড যদি বলি তাকে ছোট করা হবে। ফাইন, আপনার জায়গা থেকে রেসপেক্টটা থাকুক, বাট আমার জায়গা থেকে আমি হয়তো এইভাবে বলাটাও উচিত হলো না, যেহেতু আপনি স্টিল যে রিলেশনশিপে আছেন। বাট তারপর ওই যেটা বলছিলেন যে একটা অবলম্বন দরকার। ওকে, তারপর আসলে ভালোবাসা যে জিনিসটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে ভালোবাসাটা কিন্তু আমি ওর কাছ থেকে শিখছি আর ওর কাছেই পাইছি। ওকে ফাইন। হ্যাঁ, যখন ও আমার এইভাবে অ্যাভয়েড করা শুরু করলো
কিছুদিন থাকে কিছুদিন থাকে না, তারপরে ওরে আমি কিছুদিন পাই কিছুদিন পাই না। দেখা গেছে ওই যে বিষণ্ণতাটা, এই বিষণ্ণতার ইয়েতে আমি এক সময় এতটা ক্রেজি হয়ে যায় তখনই আমি বিদেশে আবার যাওয়ার জন্য চেষ্টা করেন। পাড়ি দেওয়ার জন্য চেষ্টা করি। যখন এই চেষ্টা করতে যাই, এই চেষ্টা করতে গিয়েই এই ছেলেটার সাথে আমার একটা কি বলে পরিচয়টা হলো কিভাবে? হয়ে যায়। আচ্ছা, পরিচয়টা হয়ে যায় ফোনের মাধ্যমে। ওকে। হ্যাঁ, ফোনের মাধ্যমে আমি তাকে একটা রিং করি, রিং করার পরে ফোনটা ধরার পরে বলতেছে যে আপনি কাকে চাচ্ছেন। তা আমি বললাম স্যার এটা কি এই অফিস কিনা? বললো হ্যাঁ। তো ওই যে ওইখান থেকে যে সে আলোচনা পাওয়া শুরু করলো, সে প্রায় আমাকে ফোন করতো। তো ফোন করতে 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 ওই যে আমি একা সময়টা থাকতাম তখন কথা বলতাম, বা অনেক সময় দেখা যায় আমি কবিতা পড়তাম, অনেক সময় দেখা যায় যে আমি কোরআন পড়ি, অনেক সময় দেখা যায় আমি ওজিফা পড়ি। এইভাবে আমার সময়গুলো কেটে যায়। তো সে আমাকে আস্তে আস্তে বিভিন্ন স্বপ্ন দেখায়। তো বিভিন্ন স্বপ্নের মধ্যে আমি আবার খুব একটা বিশ্বাস করি না। তাকে আমি শুধু বললাম যে জাস্ট আমরা ফ্রেন্ডশিপ রাখতে পারি। বললো আচ্ছা ঠিক আছে। তো তার সাথে আমি দেখা করি, কথা বলি। তো এর মধ্যে সে কিন্তু বলেনি একবারও তার ওয়াইফ আছে। হ্যাঁ, তো বাই দ্য ওয়ে ওই যে বললাম যে আমার বাবার বাড়িতে পুলিশ আসে, তো বাবা খুব এই পুলিশটা আপনি পাঠিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম না, আমি ওই বাসায় ছিলাম, আমি এনেছি। পুলিশ ফোন করে? হ্যাঁ, পুলিশ ফোন করে থানা থেকে। তবে আমি স্যালুটেড আমার প্রশাসনকে যে তারা আমাকে এতটুকুন সাহায্য করেছে সব মানে সময়। বলার সঙ্গে সঙ্গে চলে আসছে? হ্যাঁ, তারা আচ্ছা, আমাকে কেন নিয়ে আসছিলেন পুলিশ আপনি বাসাতে? আমাকে লক করে রাখা হতো, আমি তো এমনিই লক, তারপরে আবার লক করার কি হলো? যাতে আপনি বাড়ি থেকে বেরোতে না পারেন। এটা কোনো কথা হলো? এরকমই কথা। একটা জিনিস খেয়াল রাখবেন, যেই শাসনটা আপনি করছেন যে শিশুদের উপরে, প্রথম পর্যায়ে কিছু বলবে না। দেখুন ওকে যেভাবে বিয়েটা দেওয়া হয়েছে, আসছে ঘুম থেকে উঠে সাইন করে দিয়েছে বাবার কথায়, কিন্তু এই মেয়েটাই পরবর্তীতে কতটা ফেরোসাস হয়ে গেছে যে সে ফোন করে বাসায় পুলিশ নিয়ে এসছে। এই পরিস্থিতি কিন্তু এই মেয়েটার হয়নি, এই পরিস্থিতি আপনি তাকে বানিয়েছেন। আমি এটাই বলবো যে যারা নরম স্বভাবের থাকে, যে শিশুর পরিবারে খুব নরম স্বভাবের থাকে, তার উপর জোর করে কন্টিনিউয়াসলি কোনো কিছু করবেন না। কারণ ও যখন খেপে যাবে তখন আপনি চিন্তাও করতে পারবেন না যে আগ্নেয়গিরির উদ্গীরণ কত ভয়ানক হতে পারে, তার চেয়েও ভয়ানক আচরণ সে করতে পারে। সো এগুলো না করাটাই বেটার। আমরা বাই দ্য ওয়েটা আমি নিজের জীবনের শিক্ষা থেকেই বলেছি, আমি যেটা বললাম এখন আপনাদেরকে, বিকজ প্রতিটা মানুষই কিছু না কিছু এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যায় প্রতি মোমেন্টে। এবং আমি দেখেছি যে এই জীবন গল্পগুলো বা এই সিক্রেটসগুলো যতটা আমাদেরকে শেখায়, আমাদের পুঁথিগত বিদ্যা তার চেয়েও অনেক ভয়ানক 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 বেশি কিছু আমরা শিখি হচ্ছে এই জীবন গল্প বা সিক্রেটস থেকে। আমার কথা হচ্ছে পুলিশ আপনি নিয়ে আসলেন ঠিক আছে, কিন্তু সুমনের যে জায়গাটায় আমি ছিলাম, আমি বুঝতে পারছি যে তখন আপনার একটা মারাত্মক উইকনেস কাজ করতো। সেটা হচ্ছে কেউ আপনাকে স্বপ্ন দেখালে, কেউ আপনার সঙ্গে একটু কোম্পানি দিলে তাকে আপনার ভালো লাগাটা খুবই স্বাভাবিক, একটু ভালো লাগতো। আচ্ছা, দ্যাটস ইট, এর তো বাইরে কিছু আপনি না। চিন্তা করলেন যে যেভাবেই হোক না কেন আপনি বিদেশে যাবেন, বাইরে যেতে পারলেই হলো। ওকে। তো আপনার এই সারলতার সুযোগ সে নিয়েছে, এবং সেটা আসলে কত এক্সট্রিম লেভেলে গেছে আমি একটু জানতে চাই। আসলে এটা বলা চলে তাকে যেন আমার বাড়তি টাকাটা দিতে না হয়, সেজন্য সে আমাকে ওইভাবে কনভিন্স করে সে আমার সাথে একটা মানে ওয়ান টাইমের একটা ফিজিক্যালি এবং আপনি সেটাতে এগ্রি করেন? হ্যাঁ, তখন বাধ্যতামূলক কিছু করার নাই, কারণ আমার যাওয়ার মতো সব তখন রাস্তা কোথাও যখন বন্ধ হয়ে গেছে, আমি কই যাব, কার কাছে যাব? এখন যদি আমি এই এতটুকু না করতে যাই, যত ঘৃণাই করি নিজেকে আর যত ঘৃণাই হোক এই সময়টা, তারপরেও যদি আমি এই জিনিসটা না করতে যাই, তাহলে দেখা গেছে যে আমার মরণ ছাড়া কোনো পথ থাকে না। এবং আমি ডেফিনেটলি শিওর, আমি বাড়িতে ফিরে আসতে পারতেছি না, এমন একটা প্রসিকিউশন তৈরি করে রেখে এসেছি বাসায়। এবং ডেফিনেটলি শিওর যে আপনার এই শেষ পর্যন্ত যেটা হয়েছে আপনার সঙ্গে চিট করেছে। ডেফিনেটলি, একেবারে এক কথায় বলা চলে সে আমার সাথে চিট করেছে। শুধু চিটই না, সে আমাকে অনেকবার মারধরও করেছে, মেরে ফেলার চেষ্টা করেছে। যখন আমি রুখে দাঁড়ালাম, যখন আমি বললাম যে ঠিক আছে দেখা যাক তুই আমাকে কি করতে পারিস সেটা দেখবো, আমি সেই ওই যে বলে না, নারী যদি রেগে যায় তখন নারী আর নারী থাকে না, তখন নারী তার শাড়ি খুলে দেয়। আমি ঠিক সেটাই করেছি। আজও আমি একা আছি, কিন্তু আমি একটা পুরুষের সমান। আমি নিজে বাজার করি, নিজে খাই, নিজে চলি, নিজে ডাক্তারের কাছে যাই, নিজে ট্রিটমেন্ট করি, নিজের অপারেশন নিজেরটা নিজে সিলেক্ট করি, নিজেরটা নিজেই করতেছি, বাচ্চাদেরকে দেখতেছি, হাজবেন্ডকে যতটুকুন পারি সাহায্য করতেছি। বাচ্চাদেরকে দেখতেছেন মানে? আমার সেই আগের ঘরের বাচ্চারা আমার সাথেই আছেন, এখন আপনার সঙ্গে থাকেন, এটা তো আপনার জন্য একটা অনেক বড় পাওয়া।
হ্যাঁ, দুই বাচ্চা যারা শুনছেন, ছোট ছেলেটা আমার কাছে চলে আসছে। বড় ছেলের বয়স কত? বড় ছেলের বয়স খুব বেশি না, অল্পই, 18 হয়নি। আচ্ছা, তো পড়াশোনা করছে? হ্যাঁ, পড়াশোনা করছে। ও জানে আপনি আজকে যে কথাগুলো বলেন ও তো এই বাসায় বসে শুনছে, সো ও জানলে কি মনে হয়, মাকে কি মনে করতে পারে? আমি সেই কথাটা পেছনে ফেলে এসেছি রাইট, আপনি বলেছিলেন একবার। যে বাবা, আমি পরিস্থিতির শিকার, এই পরিবেশ, এই কি বলে সমাজ, এই সমাজের ব্যবস্থাপনা আমাকে করে তুলছে। আমি নিজে থেকে কিছু করি নাই। আমার এইগুলো বোঝার মতো বয়স তখন ছিল না, যে বয়সটাতে আমার বিয়ে হয়ে গেছে। আর যে বয়সটা আমি পার করেছি, যে যৌবনটা আমি পার করেছি, সেটা সম্পূর্ণ রাস্তায় পার করেছি। তারপরে যে আমি টিকে আছি, এটাই অনেক কিছু। আপনি চিন্তা করেন না যে আমি যে আমাকে যে চিলের মতো ছিঁড়ে ফিরে কেউ খাইতে পারে নাই, এইটাই আমার ভাগ্য, তোমাদের ভাগ্য। কিছু সিক্রেটস আমরা এখানে ওপেন করলাম না, তবে এটা ঠিক যে যেহেতু সিক্রেটস অনুষ্ঠান, সেহেতু আমরা আমাদের এই সিক্রেটস অনুষ্ঠানের জায়গাটা থেকে আমরা বাধ্য হয়ে ওনাকে কতটুকু নিচে নামতে হয়েছে সেখানে আপনাকে একটু হলেও টাচ দিয়েছি। আমরা আমাদের এই অনুষ্ঠানের জায়গা থেকে মূল ফোকাসটা রাখতে চাই আপনার দুই সন্তানের প্রতি। আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনার দুই সন্তান নিশ্চয়ই একসময় বড় হবে, জি তারাও নিশ্চয়ই বিয়ে শাদী করবে, জি আপনার যারা বৌমা হবে জি, তাদেরকে আপনি কিভাবে দেখবেন, কিভাবে মানুষ করবেন, কিভাবে কাছে রাখবেন? ডেফিনেটলি আমি চেষ্টা করব আমার ছেলের বউরা যেন আমার কাছ থেকে কোনো কটূক্ত, কোনো কথা দিয়ে কোনো আঘাত, বা তাদেরকে কেউ উসলানি ফুসলানি দিতে না পারে, সেই জিনিসটা আমি খেয়াল